সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথদেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1313তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই আবু তাহেরের জীবনের হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল গোপনে 6 বৎসর ধরে করে যাচ্ছি সৎ বাবার সংসার। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক হতদরিদ্র গরিব পরিবারের ছেলের সাথে ঘটে যাওয়া ময়না নামের এক মেয়ের মর্মান্তিক চরম দুঃখজনক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, যদি আবু তাহেরের এই বাস্তব জীবনের গল্পটা আপনারা মনোযোগ দিয়ে গভীর রাতে শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার নয়ন জোড়া কবে জলে ভিজে টুইটুম্বুর হয়ে গিয়েছে। কিছু কিছু গল্প মাঝে মাঝে আমাকে একটা কথা বলতে বাধ্য করায় যে দুনিয়াতে গরিব হয়ে জন্ম নেওয়াটা আসলেই কি একটা অভিশাপ? গরিব হয়ে জন্মানোটা কি একটা পাপ? আমি কথাগুলো কেন বললাম? সত্যি কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এক হৃদয় বিদারক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আবু তাহেরের জীবনের হৃদয় বিদারক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে আবু তাহের ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু তাহের, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহরের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্রিকফিলের শ্রমিক, যেখানে আগুনে ইট পোড়ানো হয়। আমার বাবা সেই কারখানায় কাজ করে। ছোটোবেলা থেকে দেখে আসছি ওই দেওয়ান কোম্পানি নামের এক ব্রিকফিলে আমার বাবা কাজ করে এবং বাবা সেখানকার খুব ভালো একজন শ্রমিক। বাবা পারদর্শিকভাবে খুব সুন্দর করে ইট বানাতে পারে। ইটের ডিজাইনার হিসাবে আমার বাবা ওই দেওয়ান কোম্পানির ব্রিকফিলে অনেক পরিচিত একজন মানুষ এবং এভাবেই বাবার সাথে আমার শৈশবের দিনগুলো কাটে। ছোটোবেলায় আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার কোনো সুযোগ পাইনি। বাবার আদর আর ভালোবাসায় শৈশবের দিনগুলো আমার একসাথে বাবার সাথেই কাটে এবং এরকম করতে করতে মোটামুটি প্রায় আমি অনেকটাই বড় হয়ে যাই। এবং যখন অনেকটা বড় হয়ে যাই, আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। ওই সময়টাতে আমি কষ্ট করে নিজের নামটা লিখতে পারতাম। এর বেশি আমার আর পড়াশোনা করা হয়নি, যদিও আমার ছোট 2 বোনকে আমার মা মাদ্রাসায় ভর্তি করায়। এরা মাদ্রাসা লাইনে পড়াশোনা করতো, আমি তখন আমার বাবার সাথেই থাকতাম। বাবা মাঝে মাঝে আমাকে দেওয়ান কোম্পানির ব্রিকফিলে নিয়ে যেত এবং ওখানে যাওয়ার পরে আমি ইট বানানোর কাজ দেখতাম এবং কিভাবে ইট বক্সে করে তৈরি করা হয়, সেটা আগুনে পোড়া হয়, এই ধরনের জিনিসগুলো আমি দেখতাম। দেখতে দেখতে একটা পর্যায়ে আমি প্রায় আমার বয়স যখন 12 থেকে 13 বছর, তখন থেকে আমি ওই ইটের কারখানায় কাজ করতে শুরু করি। ইটের ওই ব্রিকফিলে আমি তখন একজন দিনমজুর শ্রমিক হিসাবে কাজ করি। ওই সময়টাতে আমাকে ন্যায্য বেতন দেওয়া হতো না। একজন শ্রমিক, একজন অ্যাডাল্ট শ্রমিক যেরকম বেতন পাইতো, আমাকে আসলে সেরকম বেতন দেওয়া হতো না। আমাকে অর্ধেক বা অর্ধেকের চেয়েও কম বেতন দেওয়া হতো। তা আমার সবসময় অভিযোগ থাকতো। আমি আমার আব্বার কাছে বলতাম যে, আব্বা, আমার এত কম টাকা বেতন দেয় কেন? আপনারা যেরকম কাজ করেন আমি তো আপনাদের মতোই কাজ করি, কিন্তু আমার বেতন কম কেন? আমার আব্বা বলে, তুমি ছোট মানুষ, এই জন্য তোমার বেতন কম। এরকম করতে করতে দেওয়ান কোম্পানির ব্রিকফিলে আমি অনেক দিন পর্যন্ত কাজ করি। এমন করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। সে সময়তে আমার বাবা অনেক বেশি দুর্বল হয়ে যায়। আগের মতো আমার বাবার ব্রিকফিলে কাজ করতে পারে না। আব্বা অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং কাজ করতে আগুনের কাছে এলেই আমার বাবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে আমি আমার মায়েরে বললাম যে, বাবাকে আর ব্রিকফিলে কাজ করতে দেওয়ার দরকার নাই, আমি ব্রিকফিলে কাজ করব, বাবা আর কাজ করতে হবে না। মা বলে, তোর ছোটো 2টা বোন আছে, এদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে প্রায়, হয়তো 2-3 বছর পরে এদেরকে বিয়ে দিতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন, আমাদের তো কোনো জমানো কোনো টাকা নাই, তাহলে তুই আর তোর বাপ মিলা দুজনে কষ্ট করে হলেও ব্রিকফিলে কাজ কর এবং কাজ করে কিছু টাকা জমা তোর বোনদেরকে অন্তত বিয়ে দেওয়ার জন্য।
তো আমি মাকে মানা করার পরে আমার মা আমার ওই মানা শুনতেছিল না, আমার বাবাকে আমার সাথে আবার আমার মা কাজে লাগিয়ে দেয়। এরপরে আমার বাবা ব্রিকফিল আমার সাথে কাজ করতে শুরু করে। এই করতে করতে আমার বয়স প্রায় 21 থেকে 22 বৎসরের কাছাকাছি। সেই সময়টাতে আমার 2টা বোনের মাঝে বড় যে বোনটা, ওই বোনের জন্য একটা ভালো বিয়ের ঘর আসে, মোটামুটি ভালো একটা বিয়ের ঘর আসে, এবং বাবা আর আমি দুজনের পরিশ্রমের যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার বড় বোনের বিবাহ আমরা তখন সম্পূর্ণ করি। আমার বড় বোনের মানে আমার ছোট 2 বোনের বড়টার যখন বিয়ে হয়ে যায়, আমি তখন আব্বাকে ডিরেক্টলি বলে দিই যে আব্বা, আপনি আর ব্রিকফিলে কাজ করবেন না, এবং এখন থেকে যদি আপনি ব্রিকফিলে কাজ করেন তাহলে আমি আর কাজ করব না, আমি বাড়িতে বসে থাকবো। এরকম করে আব্বাকে থ্রেট দেয়, এবং থ্রেট দেওয়ার পরে আমার আব্বা ওই বুড়ো বয়সে ব্রিকফিলের কাজ আমার আব্বা তখন ছেড়ে দেয়। এবং আব্বা তখন এই কাজটা ছেড়ে দিয়ে আব্বা তখন বাইরে বাইরে কাজ মানে বাড়িতেই থাকতো। আপনার গবাদি পশু হয় না যে হাঁস মুরগি এইটা ওইটা, আব্বা তখন ওগুলো পালন করতো। তা আমার মা আব্বার সাথে বর্নিং অনেক ভালো ছিল, দুজনেই মিলে হচ্ছে মাঠে ঘাটে এটা ওইটা চাষাবাদ করতো, এটা ওইটা পালন করতো। তো এরকম করে তখন আমার সময়গুলো কাটতেছে। যখন আমার বয়স 22 থেকে 23 বছর বয়স, আমি তখন চিন্তা করলাম যে আমার মা বাবা তো আমার বিয়ে নিয়ে কোনো কিছু চিন্তা করতেছে না। তো আমাদের ব্রিকফিলের পাশেই হচ্ছে একটা বাড়ি আছে, যে বাড়িটাকে আমরা মধুবাড়ি বলে ডাকি। মধুবাড়ি বলে ডাকি। ওই মধুবাড়ির একটা মেয়ে আছে যার নাম হচ্ছে ময়না। ময়নার বাবার নাম শামসুল কাকা। শামসুল কাকাও আমার সাথে ব্রিকফিলে কাজ করে। ইনি আমার বাবার বয়সের থেকেও একটু কম হবে, কিন্তু কম হলে পরেও ইনি আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার আব্বার সাথে শামসুল কাকার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার আব্বা ব্রিকফিলের কাজ ছেড়ে দেওয়ার পর থেকে শামসুল কাকা আমাকে অনেকটা ভালোবাসে, সম্পূর্ণ নিজের সন্তানের মতো। ওনার কোনো মানে ছেলে মেয়ে নাই, ওনার একটাই মেয়ে, ওই মেয়ের নাম হচ্ছে ময়না, এবং ওনাদের বাড়ি হচ্ছে ব্রিকফিলের একেবারেই কাছে, মানে ব্রিকফিলের পাশাপাশি হচ্ছে ওনাদের বাড়িটা, মানে ওনাদের ঘরটা। তো দেখা যায় আমি মাঝে মাঝে ওই ঘরের মধ্যে যাইতাম, ওই বাড়ির মধ্যে যাইতাম, এবং গেলে পরে ওই যে ময়না নামের যে মেয়েটা ছিল, ওই আমাকে অনেক বেশি ভালো, মানে আমাকে অনেক ভালো চোখে দেখতো। ওদের বাড়িতে গেলে পরে আমার জন্য জুস শরবত, দেখা যায় দুপুরবেলা যাইতাম, একেবারে পড়ন্ত রোদের মধ্যে যাইতাম, গেলে পরে ওদের বাড়িতে লেবুর গাছ ছিল, তো গাছ থেকে লেবু ছিঁড়ে এনে ওই লেবু তখন হচ্ছে আমাকে খেতে দিত, মানে লেবুর শরবত বানিয়ে আমাকে খেতে দিত। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করে এই কাকার বাড়িতে যেতে যেতে ময়নার প্রতি না আমার একটা মন বসে যায়। আমি আসলে হতদরিদ্র গরিব পরিবারের সন্তান, কাগজে ঠিকমতো নিজের নামটাও লিখতে পারি না, আমার ব্যাংক কোনো ব্যালেন্স নাই, আমার কোনো টাকা পয়সাও নাই, কথায় বলতে গেলে আমি একজন দিনমজুর। এরপরেও ময়নাকে আমার খুব বেশি ভালো লেগে যায়, ময়নাকে খুব বেশি ভালো লাগে, এবং আমি তখন ময়নার সাথে একটা সম্পর্ক করার জন্য চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ময়না দেখতে অনেক সুন্দর ছিল। আমাদের এলাকাতে যত হাতে গোনা যে মেয়েগুলো আছে তার মাঝে ময়না হচ্ছে বেস্ট। ময়নার চোখ, ময়নার চলন বলন, কথাবার্তা সব কিছুই যেন একটু অন্যরকম। তাই ময়নার মা স্বপ্ন দেখে যে ময়নাকে তিনি বড় কোনো সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দেবে, কোনো মানে দিনমজুরের কাছে বিয়ে দেবে না, কোনো গরিব ফ্যামিলিতে বিয়ে দেবে না। উনি ওনার মেয়েকে নিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখে। তো ময়নাও সবসময় তার মায়ের কথা মতোই চলে। তা আমি চিন্তা করলাম যে এই মনে হয় আমার শুধু চোখেরই ভালো লাগা, কোনোদিন আমি ওকে ওভাবে ভালোবাসতে পারবো না, বা ওভাবে তার প্রতি আমার ভালোবাসা আসলেও সে আমাকে ভালোবাসবে না। তো ওই সময় ময়না খুব মানে দামি দামি জামা কাপড় পরতো, সুন্দর সুন্দর জামা কাপড় করতো। আবার দেওয়ান কোম্পানির সাথে মানে দেওয়ানের সাথে ময়নার বাপের অনেক ভালো একটা সম্পর্ক ছিল, মানে ময়নার মায়েরও। তো উনি মাঝে মাঝে ময়নাদের ঘরে যাইতো, তো ময়নারে জামা কাপড় কিনে দিত, বা ময়নার সাথে ওনারও সম্পর্কটা অনেক ভালো ছিল। মানে দেওয়ান যিনি মালিক আর কি, দেওয়ান সাহেব যে মালিক তার কথাই বলতেছি, উনিও মাঝে মাঝে উনি থাকতো ঢাকাতে, কিন্তু মাঝে মাঝে আমাদের ব্রিকফিলে আসতো। 10 দিন 15 দিন আমাদের ওই ব্রিকফিলে উনি থাকতো, এবং ওই সময়টাতে ওনার খাওয়া দাওয়া থাকার সমস্ত কিছু ব্যবস্থা করতো শামসুল কাকা। যেহেতু ব্রিকফিলের কাছেই ছিল শামসুল কাকার বাড়ি, এখান থেকে ওনার বউ আছে, ওনার মেয়ে আছে, তারাই রান্না বান্না করতো, এবং ওই দেওয়ান ওই বাড়িতেই গিয়ে খাওয়া দাওয়া করতো, ওই বাড়িতে যেত, খাওয়া দাওয়া করতো, এবং ওই বাড়িতেই উনি থাকতো। মাঝে মাঝে রাতের বেলায় ওই পরিবারের সাথে উনি ঘুমাতো। তো যার জন্য ওনাদের সাথে দেওয়ানের একটা ভালো সম্পর্ক। ওই দেওয়ান তখন ময়নার বাবারে বা ময়নার পরিবারে অনেক টাকা পয়সা দিত, এবং ময়নার বাবাকে তিনি একরকম, যদিও ময়নার বাবা একজন শ্রমিক ছিল এই কারখানার, কিন্তু উনি সবসময় ময়নার বাবাকে ম্যানেজারের মতো করে দেখতো। ম্যানেজারকে উনি ঠিক যে নজরে দেখতো, ময়নার বাবাকে একইভাবে দেখতো। তো এই জন্য ময়নার বাবার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে দেওয়ান কোম্পানি হয়তো আমাকেও একটু ভালো নজরে দেখবে।
এই জন্যই ময়নাদের বাড়িতে যাওয়া বা ময়নার সাথে আমার এরকম উঠা বসা। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল এবং সময়গুলো যত সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, ময়নার প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বাড়তেছিল। আমার কাছে শুধু মনে হলো ময়না আমার এক দেখার ভালোবাসা, ময়না আমার এক জীবনের ভালোবাসা, যাকে আমি সারা জীবন ভালোবেসেই যাব। কিন্তু কোনোদিনও মনে হয় না যে ময়নার সাথে আমার সংসার করা হবে বা ময়নার সাথে আমি এক ঘরে কখনো থাকতে পারবো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমাদের ওই পাশে মানে ব্রিকফিলের পাশেই একটা হিন্দু মন্দির আছে, অনেক বড় একটা হিন্দু মন্দির। প্রতি বৎসরে ওই মন্দিরের মধ্যে মেলা হয়, বাৎসরিক যে মেলাগুলো হয় না, যে পহেলা বৈশাখের পরে, তো ওই সময় ওখানে মেলা হচ্ছিল। একদিন বিকেলবেলা আমি তখন মেলার মধ্যে ঘুরতে গেলাম। মেলাটা কিন্তু 3 দিন থাকে, মানে প্রতিদিন বিকেলবেলা বসে আপনার সন্ধ্যা পর্যন্ত 3 দিন পর্যন্ত থাকে। তো একদিন হলো কি, আমি ওই মেলাতে গেলাম বিকালবেলা, এবং মেলাতে যাওয়ার পরে দেখলাম ময়না ওই মেলাতে আসছে। তো ময়না অনেক সাজুগুজু করে আসছে। তো এই সাজুগুজু করে আসছে, ওর সাথে ওদের পাড়ার আরও কয়েকটা মেয়ে আছে, ওরা খুব ভালো লাগতেছিল। আমি তখন ওর দিকে তাকিয়ে আছি, মানে এত সুন্দর লাগতেছিল। এমনিতেই তো মেয়েটা দেখতে অনেক সুন্দর, তারপরে যখন সুন্দর জামা কাপড় পরে এবং খুব সুন্দর করে সাজুগুজু করে, ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। একেবারে প্রতিভার মতো মায়াবী সুন্দর চেহারা ছিল। যাই হোক, এরপরে মেলার মধ্যে আসার পরে ঘোরাফেরা করতেছে। তো ঘোরাফেরা করতেছে, আমার ইচ্ছে করে যে ওরে আমি কিছু কিনে দিই, মানে মেলা থেকে কোনো কিছু কিনে দেই। আবার ভয় লাগে যে ময়না যদি গিয়ে ওর বাবার কাছে বলে দেয়, ওর বাবা যদি আবার দেওয়ান কোম্পানিরে বলে দেয়, তাহলে তো আমাকে চাকরি থেকে বিদায় করে দিবে। আর আমাকে চাকরি থেকে বিদায় করে দিলে আমারও এখনও একটা বোনের বিয়ে হয় নাই, আর শুধুমাত্র আমার ইনকামের উপরে আমার গোটা পরিবারটা চলে। সো ওই অবস্থায় দাঁড়িয়ে আমি আর ময়নাকে কোনো কিছু গিফট করলাম না। তো ময়না দেখে যাওয়ার সময় করলো কি, একটা বাঁশি ওর হাতের মধ্যে, মানে বাঁশি। যাওয়ার সময় আমারে বলতেছে যে আবুদের ভাই, বাঁশিটা আপনার, মানে আমাকে দিচ্ছে। আমি তখন বললাম যে বাঁশি দিয়ে আমি কি করব? ও বলে রাতের বেলায় বাঁশি শুন না, আমার অনেক ভালো লাগে, আপনি বাঁশি বাজানো শিখেন। এইটা বলার পরে মানে ও আমাকে বাঁশিটা দিয়ে এটা বলে চলে গেল। তো আমি জীবনে কখনো বাঁশি বাজাই নাই এবং বাঁশি বাজাইতে আমি পারিও না। তো আমি তখন ওইটা নিয়ে সন্ধ্যার সময় আমাদের যে ক্যাম্প আছে যেখানে আমরা থাকি ব্রিকফিলের ভিতরে, ওইখানে আসছি। আসার পরে আমাদের এলাকারই একটা লোক আছে, ওনার বাড়ি হচ্ছে ময়মনসিং, ময়মনসিং, কিন্তু বিয়ে করছে রংপুরে। বিয়ে করে উনি ঘর জামাই থাকে এবং উনিও আমার থেকে বয়স অনেক বড়ই হবে। তো উনি আমার হাতে বাঁশিটা দেখলো, দেখে বলতেছে, কিরে আবু তাহের, তুই কি বাঁশি বাজাইতে পারিস? আমি বললাম, না রে ভাই, বাঁশি বাজাইতে পারি না, কিন্তু বাঁশিটা আমার একজনে দিয়া বললো বাঁশি বাজানোর জন্য, আমি তো বাঁশি বাজাইতে পারি না। উনি তখন বললে, দে তো বাঁশিটা একটু। পরে ওনার হাতে দিলাম এবং হাতে দেওয়ার পরেই না উনি বাঁশির মধ্যে এক অন্যরকম সুর উঠাই ফেললো, মানে মুহূর্তের মধ্যে বাঁশির মধ্যে এক মায়াবী সুর উঠালো। আমি তখন অবাকে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, ভাই আপনি কি বংশীবাদক নাকি? বলে, হ্যাঁ ভাই, একটা সময় বংশী বাজাইতাম, বাঁশি বাজাইতাম, কিন্তু এখন আর বাজাই না, কাজকাম করি, সারাদিন ক্লান্ত হয়ে রাতের বেলায় ঘুমিয়ে যাই। আমি বললাম, সত্যি আপনি বাঁশি বাজাইতে পারেন? বলে, হ্যাঁ। আমি বলি, ভাই আমার বাঁশি বাজানো শিখাবেন? উনি বলে, শিখে কি করবা, ইটের বাটায় কাজ করো, বাঁশি বাজে আর কি হইব কো? আমি বলি, ভাই আমার একটা মেয়ের না অনেক ভাল লাগে, আমি তারা ভালোবাসি, কিন্তু আমি জানি ওই মেয়েটা আমার ভালোবাসে না। ওই মেয়েটা অনেক বড় লোকের মেয়ে এবং আমার থেকে অনেক বেশি সুন্দর, অনেক উচ্চ পরিবারের মেয়ে। মেয়েটা আমাকে বাঁশিটা দিল, দিয়ে আমাকে বলল আমি যাতে বাঁশি বাজাই, রাতে তারা ঘুম পাড়াই দিই। এই জন্য না আমার খুব ইচ্ছা আমি বাঁশি বাজানো শিখবো। উনি আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, বিকেলবেলা কাজ যখন শেষ হবে এরপরে তোমাকে আমি বাঁশি বাজানো শিখাবো। এরপরে প্রতিদিন বিকালে যখন কাজ শেষ হইতো আমি ওনারা 50 টাকা, 100 টাকা অথবা ওনার বিড়ি খাওয়ার টাকা দিতাম। উনি যে বিড়ি খাওয়ার টাকা দিতাম, দিলে পরে উনি তখন আমার বাঁশি বাজানো শিখাইতো। এরকম করতে করতে মাঝে মাঝে রাতের বেলায় উনি আমার সাথে ব্রিকফিলের উপরে বসে, মানে যেখানে আমরা মাটির স্তূপ করে রাখি একটা পাহাড়ের মতো, ওইটার উপরে বসে উনি তখন বাঁশি বাজাইতো। এবং এত সুন্দর ছিল ওনার বাঁশির সুর, আমার কাছে মনে হয় যে ওনার বাঁশির সুর মানুষকে পাগল করে তোলে। মিষ্টি কণ্ঠে, মায়াবী কণ্ঠে উনি যখন বাঁশিতে গানের সুর ধরতো, মানে পাগল হয়ে যেতাম, আমি নিজে মনে হয় ফিদা হয়ে যেতাম। তো ময়না মনে করতো এই বাঁশি মনে হয় আমি বাজাই। ও আমাকে বলতো যে তুমি যে এত সুন্দর বাঁশি বাজাইতে পারো এটা তো আমি জানতাম না, বাট তোমার বাঁশির সুর না আমাকে সত্যিই পাগল করছে, তোমার বাঁশির সুর আমাকে অনেক মুগ্ধ করে। কিন্তু বাঁশি কিন্তু আমি বাজাইতাম না, বাঁশি বাজাইতে হচ্ছে আমার ওই বড় ভাই আর কি, যিনি আমার সাথে ব্রিকফিলে কাজ করে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে এবং একটা পর্যায়ে আমি ওই ভাইয়ের কাছে বাঁশি বাজানো শিখি। এবং এরকম করতে করতে আমি তখন ওনার থেকেও ভালো বাঁশি বাজাইতে পারি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মাঝে মনোযোগ যখন দিয়েছিলাম, আমি খুব অল্প সময়ের মাঝে তখন খুব ভালো বাঁশি বাজাই। এবং বাঁশি বাজানোর পরে
উনি তখন বলে, এখন থেকে তো তুইই বাঁশি বাজাইতে পারিস, তার তোর বাঁশি তুইই বাজা। এবং এরপর থেকে আমি প্রতিনিয়তই রাতের বেলায়, রাত্রে আনুমানিক প্রায় 11টা থেকে 12টার মধ্যে বাঁশি নিয়ে আমাদের ওই মাটির স্তূপের পাহাড়ের ওই উপরে উঠে যেতাম এবং সেখানে আমি বাঁশিতে মধুর গান ধরতাম এবং গানের সুরে সুরে আমি বাঁশির মধ্যে এক অন্যরকম তাল উঠাতাম, যেটা শুনে আমার ভালোবাসার ময়না চুপটি করে ঘুমিয়ে যাইত। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে আর আমি চিন্তা করতেছি আমি ময়নারে কিভাবে প্রেমের প্রপোজাল দিব। আমি যে ময়নাকে ভালোবাসি এটা আমি কি করে বলবো। আমি ময়নাকে ভালোবাসি কথাটা বলতে না ভয় পাচ্ছিলাম। এরপরে আমি চিন্তা করলাম আমি তো বাঁশি বাজাই এবং ওই বাঁশির সুরে সুরে আমি ময়নারে বলবো যে আমি ময়নারে ভালোবাসি। কারণ আমাদের ব্রিকফিলের যত মানুষ আছে সবাই সন্ধ্যা রাতে ঘুমিয়ে যায়, কারণ সকালবেলা ভোরে উঠে ওনাদের কাজ করা লাগে, সবাই ঘুমিয়ে যায়, শুধু আমি ব্যতীত সবাই ঘুমায় এবং ময়নার বাবাও ঘুমিয়ে যায়, সাথে সাথে ময়নার মাও। আমার দৃঢ় বিশ্বাস শুধুমাত্র এই পুরো এলাকাতে আমি আর ময়নাই জেগে থাকি। আমার বাঁশির সুর যদি ময়নার কানে যায় তাহলে আমি আমার বাঁশির সুরে সুরেই ময়নাকে ভালোবাসার প্রস্তাব দিব। এই স্বপ্নটা তখন বুকের মাঝে নিলাম এবং নেওয়ার পরে আমি তখন বাঁশির সুরেই এক অন্যরকম তাল উঠিয়ে দিলাম। বাঁশির সুরে আমি এক অন্যরকম তাল উঠিয়ে দিলাম এবং বাঁশির সুরে সুরেই আমি তখন ময়নাকে প্রেমের প্রপোজাল দিতে থাকি। ময়না, আমি তোমাকে ভালোবাসি, ও আমার সোনা ময়না পাখি, এরকম বহু ধরনের গান আমি বাঁশির সুরে সুরে গেয়ে গেয়ে শোনাই। এমন করতে করতে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন বিকেলবেলা ময়না আমারে বলতেছে, আবু তাহের ভাই একটা কথা বলবো। ও আমাকে মাঝে মাঝে আবু তাহের ভাইয়া বলতো, মাঝে মাঝে তুইও বলে, আবার অনেক সময় তুমি বলে। ওর বলার কোনো ঠিক নেই, ও যখন যেভাবে পারে ওভাবেই আমাকে বলে। তুই দিন বলতেছে, আবু তাহের ভাই আপনার মনে কি কোনো রং লাগছে? আমি বললাম, রং তো সবার মনেই লাগে, আর এই বয়সটাই তো রং লাগার বয়স। পরে বলে, বাহ, আপনার মনে দেখি অনেক আবেগ। আমি তখন বললাম, আবেগ থাকবে না কেন, কি হয়েছে? তুমি কি আমার কথায় কোনো রাগ করছো? বলে, না, কোনো রাগ করি নাই, কিন্তু আপনি যে বাঁশি বাজান না, আপনার বাঁশির সুর শুনলে না মনে হয় যেন কোথাও হারায়া যায়। আচ্ছা, আপনি কি একটা কথা বলবো? আমি বললাম, বলো। বলে, আপনি কি কাউকে কখনো ভালোবাসছিলেন? কারোর সাথে আপনার কোনো প্রেম ছিল? আমি বললাম, না, এরকম কোনো প্রেম ভালোবাসা কখনোই কারোর সাথে আমার ছিল না। তবে আমি যাকে ভালোবাসি আমি তারে না আজও ভালোবাসি বলতে পারি নাই। ময়না তখন আমাকে বলে, আপনি যারা ভালোবাসেন তারা কি আপনি বাঁশির সুরে সুরে তার নাম ধরে ডাকেন? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। ময়না আমাকে আবার রিপিট করে জিজ্ঞেস করে, ও আবু তাহের ভাই, আপনি যারা ভালোবাসেন আপনি কি গভীর রাতে আপনার বাঁশির সুরে তারা ডাকেন? আমি তখন বললাম, হ্যাঁ ডাকি। ও বলে, তার নাম কি ময়না? আমি বললাম, হ্যাঁ, তার নাম ময়না। বলে, ময়না তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই ময়না না অন্য কোনো ময়না? আমি বললাম, না, অন্য কোনো ময়নার কানে তো এত গভীর রাতে বাঁশির সুর যাবে না। আমার বাঁশির সুর যে ময়নার কানে গিয়ে পৌঁছায় আমি সেই ময়নাকেই ভালোবাসি। ও তখন আমার দিকে তাকিয়ে বলতেছে যে, তাহলে আমার মুখের দিকে তাকান। আমি তখন খুব লাজুক মেয়ের মতো আস্তে আস্তে করে আমার মাথার উপরের দিকে তুলি এবং ওর মুখের দিকে তাকাই। ও তখন আমাকে বলে, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আমি বললাম, ময়না, আমি তোমাকে আজ বহু বছর ধরে ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু ভালোবাসি কথাটা বলতে না আমি ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলে, কেন? আমি বললাম, দেওয়ান কোম্পানির সাথে তোমাদের পারিবারিক অবস্থা অনেক ভালো এবং তোমার আব্বাকে দেওয়ান কোম্পানি অনেক ভালোবাসে। আমি ভয় পাচ্ছিলাম যদি কোনো দিন তোমার বাবা বিষয়টা জেনে যায় এবং জেনে গিয়ে যদি দেওয়ান কোম্পানিকে বলে দেয় তাহলে তো দেওয়ান কোম্পানি আমাকে কাজ থেকে বের করে দিবে, আর তুমি তো জানো কাজ থেকে বের করে দিলে পরে আমাকে না খেয়ে মরতে হবে। ও তখন বলে, বাহ, আপনি ভালোবাসেন ঠিক আছে, কিন্তু ভালোবাসার মানুষকে জয় করার মতো সাহসটা আপনার নাই। আমি বললাম, কেন? ও বলে, ভালোবাসার মানুষকে জয় করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, অনেক ত্যাগ স্বীকার করা লাগে, অনেক বাস্তবতার সাথে যুদ্ধ করা লাগে, অনেক কিছুই করতে হয়। আপনি ভালোবাসার মানুষকে জয় করার জন্য সামান্য চাকরি ছাড়তে পারবেন না? তাহলে আপনাকে দিয়ে ভালোবাসা হবে না। আমি তখন বললাম, ময়না, এরকম করে বলতেছো কেন? আমি তোমার জন্য চাকরি কেন ছাড়বো? আমি তোমার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে পারবো। ও বলে, ইস, একটু আগে না বললেন যে আপনি চাকরি হারানোর ভয়ে আমাকে ভালোবাসি বলতে পারেন নাই? আমি বললাম, ময়না, এখন বলতেছি আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে পারবো। ও বলে, না না না, যে যাকে ভালোবাসে সে তাকে ভালো রাখে। আমি আপনার জীবন নেব না, শুধু আপনাকে বলবো যে আপনি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার আব্বার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমার আব্বা যদি রাজি থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আমি তখন বললাম, তোমার আব্বা রাজি হয়ে কি হবে? তোমার মা তো রাজি হবে না। তোমার মায়ের বাড়িতে আমি যতদিন গিয়েছি
তোমার মা বারবার একটা কথাই বলে যে তোমাকে কোনো সরকারি চাকরিজীবী, বড় কোনো সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিবে, কোনো গরিব পরিবারের কাছে তোমার ছেলে মানে তোমাকে বিয়ে দিবে না। তো এখন আমি তো হতদরিদ্র গরিব পরিবারের সন্তান, আমার তো আর অত টাকা পয়সা নাই, আর আমি তো কোনো সরকারি চাকরিও করি না, তাহলে কি তোমার মা তোমাকে আমার কাছে বিয়ে দিবে? ময়না তখন আমাকে বলে যে আমার মা এগুলো ছোটোবেলা থেকেই বলে, আমি ছোটোবেলা থেকেই দেখতে একটু বেশি সুন্দর হয়েছি, তা আম্মা আমার এগুলো ছোটোবেলা থেকেই বলে। তা আম্মার এই কথায় না আমার কোনো কিছু যায় আসে না। আমি যে পরিবারের মেয়ে, আমার আব্বা একটা ব্রিকফিলের শ্রমিক, তা আমারই কোন সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করতে আসবে? এগুলো আমার মায়ের মানে গাল গপ্পর কথাবার্তা। এসব কথাবার্তা শুনে লাভ নাই। আপনি যদি আমার এই সত্যিই পছন্দ করে থাকেন, তাহলে আপনি আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দেন, এবং দিলে পরে আমার আব্বা যদি রাজি থাকে তাহলে আমি আপনাকে ভালোবাসবো, বা আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি। ওর এই কথাটা শোনার পরে আমার মনের ভিতরে একটু সাহস আসলো যে যাই হোক, আমি যদি শামসুল কাকারে বলি তাহলে হয়তো ময়না আমাকে ভালোবাসবে বা ময়নার সাথে আমার একটা প্রেম হবে। আমি ভাবতেছি কাকারে কেমনে বলি, একবার চিন্তা করতেছি যে নিজের মুখেই বলবো, আবার ভাবতেছি নিজের মুখে বললে পরে যদি কাকা আমারে অপমান করে মানা করে দেয় বা কাউকে দিয়ে বলবো কিনা। আবার ভাবতেছি সম্পর্কের মাঝে কখনো তৃতীয় ব্যক্তিকে ডাকতে নাই, আমি হয়তো তৃতীয় ব্যক্তিকে ভালোর জন্য ডাকবো, এটা হয়তো আগে আগে পরে ওই দেওয়ান কোম্পানির কানে চলে যেতে পারে, এবং দেখা যায় এতে হিতে বিপরীত হতে পারে। আর যাই হোক, আমি আমার ভালোবাসার মানুষের গল্পটা দেওয়ান কোম্পানির কান পর্যন্ত পৌঁছাতে চাই না। যাই হোক, যেটাই হোক, আমি ময়নার বাবার কাছে ডিরেক্টলি বলবো যে আমি ময়নাকে ভালোবাসি। এমন করতে করতে ময়নার বাবা আবার বিড়ি খেতে খুব পছন্দ করতো। ওই সময় আকিস বিড়ি ছিল, এবং আকিস বিড়িও ওনার খুব পছন্দের। তা আমি তখন করলাম কি, একদিন 3 প্যাকেট আকিস বিড়ি নিয়ে আসছি, এবং 3 প্যাকেট আকিস বিড়ি আইনা আমি বললাম যে কাকা, আপনি আজকে আকিস বিড়ি খাইবেন আর আমার সাথে ঘুরবেন, চলেন আমরা বিকেলবেলা ঘুরতে যাই। এমন করে ওনার আমি 3 প্যাকেট আকিস বিড়ি দিলাম, উনি তো মহা খুশি, আকিস বিড়ি খাইতেছে, আর কাজ শেষে বিকেলবেলা মাঠের ধারে আমাকে নিয়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে আমি বললাম, আচ্ছা কাকা, আপনার একটা কথা জিজ্ঞেস করি? বলে হ্যাঁ বল। আমি বললাম, আমার আব্বার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? উনি বলে অনেক ভালো, তোমার আব্বা আমার বয়সে একটু বড় হইলেও না, মানুষ হিসেবে তোমার আব্বা অত্যাধিক ভালো, এবং তোমার আব্বার সাথে আমার সম্পর্কটা খুবই মধুর সম্পর্ক। আমার মনে হয় না যে ভাই ভাইয়ের সাথে এত ভালো সম্পর্ক হয় তোমার আব্বার সাথে আমার যেরকম সম্পর্ক। আমি তখন বললাম, আচ্ছা কাকা, তাহলে তো আমি আপনার খুব আত্মীয়, তাই না? বলে হ্যাঁ, তুমি তো আমার ছেলের মতোই। আমি বললাম, কাকা, তাহলে তো ময়নাকে নিয়ে একটু কথা বলতে পারি? আমাকে বলে হ্যাঁ বলো। আমি বললাম, ময়নার তো মানে বয়স হয়েছে, এবং মোটামুটি বিয়ের বয়স হয়েছে, ময়নারে বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় নাই? উনি আমার বলে, দেখো, ময়নাকে নিয়ে আমার থেকেও বেশি তার মাই চিন্তা করে। তার মা এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ছেলে দেখতেছে, এবং তার মা যদি তার পছন্দের ছেলেকে পেয়ে যায় তাহলেই ময়নাকে বিয়ে দিয়ে দিবে। আমি তখন বললাম, তো ময়নার মা যদি ময়নাকে নিয়ে এত চিন্তা করে, ময়নার উপরে এত দায়িত্ব থাকে, তো আপনারও তো দায়িত্ব আছে, আপনি কি আপনার পছন্দের ছেলের কাছে ময়নাকে বিয়ে দেবেন না? উনি আমার কথাগুলো শোনার পরে মানে কেমন করেছেন একটু মানে অবাক হয়েছে। আমাকে বলে যে, আবু তাহের, তুমি আসলে আমার কি বলতে চাচ্ছ, আমার খুলে বলো, আমি না ঘুরানো পেছানো কথা খুব বুঝি না। আমি তখন বললাম, কাকা, কিছু না মনে করলে আমি আপনার একটা কথা বলতে পারি, কিন্তু আপনাকে এই কথাটা বলার আগে অনুরোধ করি, আপনি এই কথাটা আপনি আর আমার মাঝেই সীমাবদ্ধ রাখবেন, কখনো দেওয়ান কোম্পানি অথবা অন্য কারো কাছে বললেন না, যদি বলেন আমার চাকরি চলে যাবে। উনি তখন আমার দিকে তাকায় থাকে, বলে, আমি জানি দেওয়ান, আমি জানি আবু তাহের, তোমার চাকরিটা কত দরকার, এখনও তোমার ছোটো বোনের বিয়ে হয় নাই, তোমার বাবা অলরেডি অসুস্থ, তোমার বাবার জন্য প্রতিদিনে অনেক টাকার ওষুধ লাগে, আর এই সবই কিছু তুমি করো এই ব্রিকফিলে কাজ করে। আমার জীবন থাকতে বা আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার চাকরিটা বাঁচানোর জন্য, তোমার চাকরি খাওয়ার জন্য এমন কোনো কাজ আমি কখনোই করব না। তুমি নির্দ্বিধায়, নীরবে এবং শান্তভাবে আমার কাছে বলতে পারো। আমি তখন বললাম যে, কাকা, আসলে ময়নার আমার ভালো লাগে, এবং অনেক দিন ধরে ময়নার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক চলতেছে। আপনি যদি অনুমতি দেন বা আপনি যদি রাজি থাকেন, তাহলে আমি ময়নাকে বিয়ে করতে চাই। এটা বলার পরেই না উনি এক অদ্ভুত নজর আমার দিকে তাকালো, তাকে আমাকে বলতেছে, এই কথাটা আমাকে বলছো আর কি কাউরে বলছো? ময়নার মা অথবা আমাদের ব্রিকফিলের কেউ কি জানে? আমি বললাম, না কাকা, এটা কি কাউরে বলার মতো কথাই আপনি বলেন? আমি এই প্রথম আপনাকেই জানাইলাম, এই প্রথম আমি আপনারই বললাম যে ময়নাকে আমার ভালো লাগে, আমি ময়নাকে বিয়ে করতে চাই। এর আগে ময়নাকে নিয়ে আমি কারোর সাথেই কোনো কথা বলি নাই, এই প্রথম আমার আপনার সাথে কথা বলা। উনি তখন আমাকে বলে, দেখো আবু তাহের, তোমারে আমার অনেক ভালো লাগে,
ছেলে হিসেবে তুমি অত্যাধিক ভালো, শান্ত স্বভাবী এবং আমাদের ব্রিকফিলে অনেক বছর ধরে কাজ করতেছো। তোমাকে সেই ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাবা আমার হাত পা অন্য জায়গায় বাঁধা। যদিও তুমি আমাকে দেখো একটা পুরুষের মতো, কিন্তু আমি ঘরে গেলে একটা মেয়ে হয়ে যাই। আমি তোমার চাচির কথার বাইরে কোনো দিনও কিছু করতে পারবো না। তোমার চাচির কথার বাইরে গিয়ে আমি কখনোই ময়নাকে তোমার হাতে তুলে দিতে পারবো না। আর তোমার চাচি আমি যতটুকু মনে করি যে কখনোই ময়নাকে তোমার কাছে বিয়ে দিবে না, কারণ সে ময়নাকে বিয়ে দেওয়ার জন্য যে ধরনের ছেলে খুঁজতেছে, তুমি কিন্তু বাবা সেই ধরনের ছেলে না। তো আমি তোমাকে অনুরোধ করে বলবো যে তুমি আসলে ময়নাকে ভুলে যাও। তুমি তোমার মতো করে তোমার পরিবারকে বলে অন্য কোথাও মেয়ে দেখে সেখানেই বিয়ে করো। ময়নাকে বিয়ে করতে গেলে আমার কাছে মনে হয় তোমার জীবনে বিপদ নেমে আসবে। এবং এই কথাটা বলেই না উনি আমার কাছ থেকে চলে যেতে চায়, মানে আর কথা বাড়াইতে চায় না। এবং আমারও তখন মনটা একরকম ভেঙে গেল যে আসলে এত স্বপ্ন দেখছিলাম যে ময়নারে আমি পাবো বা ময়নার সাথে আমার একটা কিছু হবে, উনি আমাকে সাহায্য করবে, কিন্তু দেখলাম যে না, উনি আসলে কোনো কিছুই করলো না। এবং একটা পর্যায়ে উনি তখন চলে গেল এবং আমি তখন পরের দিন ময়নার সাথে দেখা হলো। ময়নারে বললাম যে ময়না, এমন এমন ঘটনা, তোমার আব্বা তো রাজি হয় না, এবং তোমার আব্বাকে আমি বলছি তোমার আব্বা আমার এটা বলছে। ময়না বলে তো আর কি করা, আমার আব্বা যদি রাজি না হয় তাহলে তো কোনো কিছু করার নাই। আমি তখন বললাম ময়না, আমি যে তোমাকে ভালোবাসি এটার কি কোনো মূল্য নাই? আমি গরিব হয়ে জন্মেছি, আমার বাবা গরিব, আমার ফ্যামিলিটা গরিব, এটিকে আমার অপরাধ বলো? আমি তো গরিব হয়ে জন্মেছি, কিন্তু আমি তো গরিব থাকবো না। তোমার ভালোবাসা যদি পাই, তোমার সাথে যদি থাকতে পারি, তাহলে দেখো ভবিষ্যতে দেওয়ান কোম্পানির মতো আমার নিজেরও একটা ব্রিক ফিল হবে। ও তখন একটা হাসি দিয়ে বলে, জানেন মেয়ে পটানোর জন্য না ছেলেরা অনেক কথাই বলে, কিন্তু এই সবই আবেগ, কোনোটাই বাস্তবতা না। যদি বাস্তবতাই হবে তাহলে আপনি ব্রিকফিলের একজন শ্রমিক হয়ে কীভাবে বলতে পারেন যে আপনি একটা ব্রিকফিলের মালিক হবেন? এটা কি মুখের কথা? আমি তখন বললাম ময়না, তোমার আমার অনেক ভালো লাগে। ও আমাকে বলে, না, আমার আব্বা আম্মা যদি আপনার কাছে আমাকে বিয়ে না দেয়, আমি আপনার কাছে বিয়ে বসবো না। একটা স্বার্থপরের মতো তখন আমার কাছ থেকে চলে যায়। এবং এরপর থেকে আমি প্রতি রাতেই বাঁশি বাজাই, এবং বাঁশি বাজিয়ে বাজিয়ে আমি ময়নাকে ঘুম পাড়াই। এমন কোনো দিন নাই যে আমি বাঁশির সুরে আমার ভালোবাসার মানুষটাকে ঘুম পাড়াই না। এরকম করে প্রতিদিনই বাঁশি বাজাই, এবং বাঁশিতে আমি ময়নাকে অনেকভাবে আকুতি মিনতি করি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমার দেহের অক্সিজেন, আমার বেঁচে থাকার ইচ্ছা আর বেঁচে থাকার অনুপ্রেরণা। কিন্তু যতই বাঁশির সুরে আমি ময়নার কাছে কাঁদি, এতে কোনো কাজ হয় না। ময়না আমার ভালোবাসার ডাকে সাড়া দেয় না। এভাবে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আমি শুধু বাঁশির সুরেই ময়নার সাথে কথা বলে যাই। 1 থেকে 1.5 মাস পরে আমি অনেক হাঁপিয়ে উঠি। আমার কাছে মনে হয় সারাদিন কাজ করে রাতের বেলায় ওই মানে বালুর তুপের মধ্যে বসে বাঁশি বাজিয়ে আমি কখনোই আমার ময়নাকে পাবো না। আসলে ময়না আমাকে ভালোই বাসে না। ওর মায়ের মতোই চিন্তা করে যে ও কোনো একটা বড়লোকের ছেলেকে বিয়ে করবে। ওর মায়ের মাথায় যেরকম বড়লোকের ছেলের কাছে বিয়ে দেওয়ার ইচ্ছা, এবং ওরও ইচ্ছা যে ও হয়তো কোনো বড়লোকের ছেলের কাছে বিয়ে বসবে। একটা পর্যায়ে আমি তখন একদিন রাতে বাঁশি বাজাইলাম না, এবং রাত্রে বাঁশিটা বাজাইলাম না, ঘুমিয়ে গেছি। পরের দিন সকালবেলা ব্রিকফিলে কাজ করতেছি। তো ও তখন কোত্থেকে জানি আসছে, আইসা আমারে ডাকতেছে। ওর বাপে দেখা বলতেছে, যে আবু তাহের, তোমার ময়না ডাকে। তা আমি গেছি, গেটের মধ্যে যাই বলতেছি কী হয়েছে? আমার বলে, আপনি কি অসুস্থ? আমি বললাম না। বলে, তাহলে কালকে রাতে বাঁশি বাজান নাই কেন? আমি বললাম ভাল লাগতেছিল না, আসলে বাঁশি যেই জন্য বাজাই সেটাই যদি পূরণ না হয় তাহলে বাঁশি বাজিয়ে লাভ আছে। ও আমার বলে, বাহ, ভালোবাসার মাঝে লাভ খুঁজতেছেন? আমি বললাম, ময়না, তুমি আমার থেকে অনেক ট্যালেন্ট, আমার থেকে অনেক চালাক, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি তোমার সাথে কথাইও পারবো না, কোনোভাবেই আমি তোমার সাথে পারবো না। আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই। আর সত্যি কথা বলতে কি, তুমি তোমার মায়ের মতোই চিন্তা করো যে কোনো বড়লোকের ছেলে বা কোনো সরকারি চাকরিজীবী ছেলে তোমাকে বিয়ে করবে, যার জন্য তুমি আমার ভালোবাসার কোনো মূল্য দিচ্ছ না। ও তখন আমার দিকে তাকে হাসা বলতেছে, যারে প্রতিদিন বাঁশি বাজায় ঘুম পাড়াইতেন, হঠাৎ করে যদি আপনার বাঁশির সুর না শোনে তাহলে তার ঘুম কেমন করে আসবে? আমি বললাম, তার মানে কি? ও বলে, আমি কালকে সারাটা রাত ঘুমোতে পারিনি, আমাকে ঘুম পাড়ানোর জন্য হলেও তুমি বাঁশি বাজাবা। হঠাৎ করে যখন ওই তুমি কথাটা বলে না, তখন কেমন জানি আমার মনের ভিতরে বাকুমটা জেগে ওঠে। আমার ভিতরে মরে যাওয়া ভালোবাসাটা মনে হয় আবারও আগের মতো উজ্জীবিত হয়। আমি অদ্ভুতভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। আমি বলি, হ্যাঁ, আমি বাঁশি বাজাবো, আমি আজকে রাতে থেকে আবারও বাঁশি বাজাবো। এবং সেদিন রাত থেকে আমি আবারও বাঁশির সুরে ময়নাকে ঘুম পাড়াতাম। এমন করে 3 থেকে 4 রাত কেটে যাওয়ার পরে একদিন চন্দ্রিমা রাত
আকাশের মধ্যে বিশাল একটা চাঁদ জ্বলতেছিল এবং অনেকগুলো নক্ষত্র মিলে মনে হয় যেন আকাশটা এক বর্ণিল সাজে সেজেছিল। সেদিন রাতে আমি যখন বাঁশি বাজাচ্ছিলাম, বাঁশি বাজালে আসমানের পরীরা যেমন করে নেমে আসে, ঠিক তেমন করে নুপুর পায়ে ঘুঙুর বাজিয়ে আমার ভালোবাসার মানুষ ময়না তখন আমার সামনে এসে দাঁড়ালো। আমি অদ্ভুতভাবে ময়নার মুখের দিকে তাকিয়ে আছি। আসমানের দিকে তাকিয়ে দেখলাম আকাশে একটা চাঁদ, এবং মাটির দিকে তাকিয়ে দেখলাম আমার মাটিতে আরেকটা চাঁদ। আমার মাটির ওই চাঁদটা এতটাই সুন্দর যে আসমানের চাঁদের চেয়েও মাটির চাঁদটাকে আমার কাছে বেশি ভালো লাগে। ময়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছে এবং ময়না আমার দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে আমি বললাম যে এত রাতের বেলায় তুমি? ও আমাকে বলে তোমার বাঁশির সুর আমাকে আর ঘরে থাকতে দেয় নাই। আমি বললাম এত সময় লাগলো ঘর থেকে বেরিয়ে আসতে? আমি তো ভাবছিলাম তুমি আরও আগেই আসবা। ও আমারে বলে কি বলতে চাও? আমি বললাম ময়না, কিছু বলতে চাই না, তোমার সাথে জীবনের বাকিটা সময় একসাথে কাটাতে চাই। তোমাকে ভালোবেসে মনের মণিকোটায় লুকিয়ে থাকতে চাই, লুকিয়ে রাখতে চাই, এবং জীবনে সৃষ্টিকর্তা দেওয়া প্রতিটা দিন তোমার সাথে হাসি খুশি আর ভালোবাসায় কাটাতে চাই। এবং সেদিনকার পর থেকে ময়নার সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রতিটা রাতে আমি বাঁশি বাজাইতাম আর আমার বাঁশির সুর শুনে সাপের মতো ময়না তখন এগিয়ে বেঁকিয়ে আমার কাছে চলে আসতো। ময়নাকে বুকে জড়িয়ে ধরে আমি আমার বাঁশিতে ফু দিতাম। রাত্র 2টা 3টা পর্যন্ত বাঁশি বাজাইতাম এবং এভাবেই আমার সময়গুলো সামনে দিয়ে কাটতে থাকে। একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং ময়নার বাবাও তখন বিষয়টা জানছে যে ময়নার সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে, আমি ময়নাকে বিয়ে করব। এমন তো একটা মুহূর্তে হঠাৎ করে একদিন সকালবেলা ময়নার মাকে পাওয়া যাচ্ছে না। এবং ময়নার মাকে যখন পাওয়া যাচ্ছে না, সবাই বলাবলি করতেছে যে ময়নার মা নাকি ওই দেওয়ান কোম্পানির সাথে পালায়ে গেছে। মানে অনেকেই বলে যে দেওয়ান কোম্পানির সাথে ময়নার মা পালায়ে গেছে। এর মাঝে আমি একটা কথা হয়তো বলতে ভুলেই গেছিলাম। অনেকেই বলতো যে দেওয়ান কোম্পানির সাথে ময়নার মায়ের একটা খারাপ সম্পর্ক আছে, কারণ দেওয়ান কোম্পানি ওই ময়নার মায়ের ঘরেই থাকতো, সেখানেই ঘুমাইতো। এবং ময়নার বাবা যে ছিল শামসুল কাকা, উনি আসলে কোনো কিছুই বলতো না, যেহেতু ওনার কোম্পানিতে শামসুল কাকা কাজ করে, এই জন্য ওনারা কোনো কিছুই বলতো না। এবং এই দেওয়ান কোম্পানি সুযোগ পাইলে ময়নাদের ঘরে যাইতো, ময়নার মায়ের সাথেও ভালো সম্পর্ক ছিল। এবং ময়নাও এই বিষয়ে আমাকে অনেক দিন বলে যে দেওয়ান কোম্পানি আমাদের ঘরে যায়, আমার মায়ের সাথে রাতের বেলায় মাঝে মাঝে আমি ঘুমাইতে দেখি, এবং এইটা ওইটা বলে ও তখন অনেক কথাই আমারে বলতো। আমি বললাম যে তোমার বাবা যদি কোনো কিছু না বলে বা তোমার বাবা যদি বাধা না দেয় তাহলে তো কারো কিছু করার নাই। তো ময়না বলে আমার আব্বা তো বাধা দিবে না, কারণ আমার আব্বা যদি বাধা দেয় তাহলে দেওয়ান কোম্পানি আমার আব্বাকে কাজ থেকে খেদাই দিবে। তো আমার আব্বা কাজ পাওয়ার আশায় বা কাজ করার আশায় দেওয়ান কোম্পানিকে আমার আব্বা কিছুই বলবে না। তো এই কথাগুলি শুনে আমার খুব খারাপ লাগলো যে আসলে এরকম ঘটনা ঘটে গেল। এবং এরপরে ময়নার মা যখন পালিয়ে যায় তখন সবাই বলে যে ময়নার মা দেওয়ান কোম্পানির সাথে পালিয়ে গেছে এবং দেওয়ান কোম্পানি ময়নার মায়ের নিয়ে গেছে। ময়না তখন লজ্জায় আর আমার সামনে আসে না, এবং শামসুল কাকাও আমার সাথে লজ্জায় কথা বলে না। আমি তখন ওনাদেরকে বলি যে আমার উপর লজ্জা করে আপনাদের লাভ কি বলেন, যা হবার তা তো হয়েই গেছে, আর দেওয়ান কোম্পানি তো আপনাদের ঘরে যাইতো আসতো, তো এটা নিয়ে আসলে কথাবার্তা বলে লাভ নাই, যা হবার তা হয়েছে, আপনি এটা বাদ দেন। তার 15 দিন পরে দেওয়ান কোম্পানি ঢাকা থেকে আসে, এবং ঢাকা থেকে আসলে অনেকেই দেওয়ান কোম্পানির জিজ্ঞেস করে যে ময়নার মা ওনার সাথে গেছে কিনা বা ময়নার মাকে উনি নিয়ে গেছে কিনা। উনি ডিরেক্টলি বলে যে না, উনি ময়নার মাকে নিয়ে যায় নাই, বা ময়নার মায়ের সাথে ওনার কোনো সম্পর্কও নাই, এবং ময়নার মা কোথায় গেছে উনি জানেও না, এরকম করে ওনাকে উনি বলে সবার কাছে। তো এইভাবে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে গেল, কিন্তু ময়নার মায়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এবং ময়নার বাবাও তখন কাঁদতে কাঁদতে চোখ দুটোকে ফুলিয়ে ফেলতেছে যে ময়নার মা হঠাৎ করে কোথায় চলে গেল, ওনারে কোনো কিছু না বলে। আজকে এত বছরের সম্পর্ক, মেয়েটার বিয়ের বয়স হয়েছে, এই সময়ের ভিতরে উনি যেটা করলো, এরপর তো আর ময়নাকে ভালো কোনো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। তারপরেও শামসুল কাকার মনে একটা বিশ্বাস ছিল, আমি যেহেতু ময়নাকে ভালোবাসি, সমস্ত পরিস্থিতিতে আমি ময়নাকে আমার ঘরের বউ বানাবো, বা ময়নাকে আমি বউ বানিয়ে আমার ঘরে নিয়ে যাব। যার জন্য উনি তখন আমার উপর অনেকটা ডিপেন্ড হয়ে যায়। এবং এরকম করতে করতে প্রায় 1.5 মাস পরে, 45 দিন পরে একদিন দুপুরবেলা হঠাৎ করে ময়নার মা বাড়িতে আসে। এবং ময়নার মা বাড়িতে আসার খবর শুনে আমি তখন ব্রিকফিলে কাজ করি, আমি তখন দৌড়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে দেখলাম শামসুল কাকার সাথে ময়নার মায়ের প্রচণ্ড রকমের ঝগড়া হচ্ছে। আমি তখন গিয়া কাকারে বললাম যে কাকা, ঝগড়া করেন না, কাকি যেহেতু অনেক দিন পরে আসছে, ওনার সাথে ঝগড়া করার দরকার নাই, আপনি বিষয়টা ঠান্ডা মাথায় কাকির সাথে কথাবার্তা বলেন এবং এটাকে ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করেন। কাকি যেহেতু অনেক দিন পরে আসছে, ওনার সাথে ঝগড়াঝাটি বা ঝামেলার মধ্যে যায়েন না। এবং আমার কথা শুনে
শোনার পরে কাকা অনেকটা দুর্বল হয়ে যায়, মানে কাকির প্রতি অনেকটা সদৈবান হয়ে যায়। এবং এরপরে আমি ময়নাকে জিজ্ঞেস করলাম যে ময়না, তোমার মা যে আসছে, তোমার মা কি কিছু বলছে? তোমার মা কই গেছে, না গেছে বা কেন গেছে? ময়না তখন বলে আমার মা বলতেছে আমার মা নাকি দেওয়ান কোম্পানির বিয়ে করছে। আমি বললাম তোমারই বলছে? বলে হ্যাঁ আমারই বলছে। আমি বললাম এটি কীভাবে সম্ভব? দেওয়ান কোম্পানির মতো এত বড় লোক, এত টাকা পয়সাওয়ালা একটা লোক তোমার মায়ের বিয়ে করছে? বলে হ্যাঁ, আমার মা বলতেছে দেওয়ান কোম্পানি নাকি আমার মাকে বিয়ে করছে এবং আমার মা আমার আব্বাকে ছেড়ে দিবে। এরকম কথাবার্তা বলতেছে বা এরকম কথাবার্তা আমি তখন ময়নার মাঝে শুনতেছি। তো শোনার পরে আমি তখন মানে চিন্তা করলাম যে এইটা কীভাবে সম্ভব। এবং এই যে একটা শামসুল কাকা যে একটা আঘাত খাইছে মানে ময়নার বাবা, এবং ওই আঘাতটা খাওয়ার পরে কাকা অনেকটা অসুস্থ হয়ে গেছে, মানে অনেক অসুস্থ হয়ে গেছে। এবং এই ঘটনার পরে শামসুল কাকার সাথে দেওয়ান কোম্পানির সম্পর্কটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এরপরে দেওয়ান কোম্পানি আর শামসুল কাকার বাড়িতে যায় না, এবং শামসুল কাকাও তার বাড়ি থেকে দেওয়ান কোম্পানির কোনো খাবার দেয় না। এবং ডিরেক্টলি ময়নার মাকে বলে দিয়েছে ময়নার মা যেন কোনোদিনও আর ওই দেওয়ান কোম্পানির সাথে কথা না বলে, এবং দেওয়ান কোম্পানি একেবারে ময়নাদের বাড়িতে যাওয়াটাই নিষেধ করে দিছে। তো এরপরে দেওয়ান কোম্পানি ময়নার বাবারে কোনো কিছু বলে না, মানে শামসুল কাকারে কোনো কিছু বলে না। পরে শামসুল কাকা প্ল্যানিং করছে যে ময়নারে আমার কাছে বিয়ে দিয়ে দিবে, যেহেতু ময়নাকে আমি ভালোবাসি, উনি ময়নাকে আমার কাছে বিয়ে দিবে এরকম প্ল্যানিং করছে। কিন্তু ময়নার মায়ের কথা হচ্ছে উনি ময়নাকে আমার কাছে বিয়ে দিবে না। এই স্বামী স্ত্রীর মাঝে শুরু হলো ঝগড়া ঝাঁটে ঝামেলা। এবং এই ঝামেলার মাঝে হঠাৎ করে আমি খেয়াল করে দেখি আমার ময়না জানি কেমন চুপচাপ, আমার সাথে খুব বেশি কথা বলে না, এবং আগের মতো করে আমার সাথে খুব একটা মিশে না, বা আমার প্রতি আগের যে একটা টান, আগের যে একটা ভালোবাসা ছিল এটাও কেমন জানি ময়নার মাঝে দিনে দিনে মরে যাচ্ছে। ময়না জানি কেমন শুপচে গেছে, একা একা ঘরের মধ্যে বসে থাকে, কারোর সাথে কথা বলে না, এবং বেশিরভাগ সময় ও একা থাকতেই পছন্দ করে। আমার তখন খুব খারাপ লাগলো যে ময়না কেন আমার সাথে এরকম করতেছে। আমার সারা দুনিয়া একদিকে, ময়না একদিকে। ময়না যদি আমাকে কষ্ট দেয় আমি যেটা কোনোদিনও সহ্য করতে পারবো না, কিন্তু তারপরেও সব কিছু সহ্য করে নিলাম যে ঠিক আছে কী হয় দেখি। এবং এরকম করতে করতে হঠাৎ করে একদিন সকালবেলা ব্রিকফিলে কাজ করা অবস্থায় খবর আসলো ময়নাকে নাকি পাওয়া যাচ্ছে না। ময়নাকে পাওয়া যাচ্ছে না এটা খবর শুনে আমি তখন পাগল হয়ে ময়নার বাড়িতে গেলাম, এবং ময়নাদের বাড়িতে যাওয়ার পর দেখতেছি ময়নার বাবা ময়নার মাকে মারতেছে। এই অবস্থার মধ্যে আমি তখন কাকারে গিয়ে ধরি, বললাম কাকা ওরে মারতেছেন কেন? বলে ওই আমার মাইয়ারে কই পাঠাই দিছে, ওরে আমি মাইরেই ফেলবো। আমি তখন বললাম কাকা ওর তো ওনারা মারার দরকার নাই, না মাইরে আপনি ময়নারে খোঁজেন, ময়না কই গেছে? বলে কালকে রাতে আমার মেয়ে ওর সাথে ঘুমাইছে, আর ও সকালে উঠা বলতেছে আমার মেয়ে নাকি কোন বেটা নিয়ে পালাইছে। আমার মেয়ে তো কোনো বেটার লোকে প্রেম করে না, আমার মেয়ের চরিত্রটা এত খারাপ না, আমার মেয়ে অন্য বেটা নিয়ে পালাইব কেন? আমার মনে হয় আমার বই আমার মেয়েটারে অন্য কোনো বেটার হাতে তুলে দিছে। আমি তখন বললাম যে কাকা যা হবার তা হয়ে গেছে, এইসব বিষয় নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। এরপরে শামসুল কাকা প্রতিনিয়ত আমার কাছে কান্নাকাটি করতো, এবং ময়না কোথায় চলে গেল উনি ময়নার কোনো খবর পায় না, ময়নার কোনো সন্ধান পায় না। আর আমিও দিনের পর দিন আর রাতের পর রাত ময়নাকে নিয়ে চিন্তা করতে করতে আমি নিজেও মরার মতো একটা মানুষ হয়ে গেলাম। হঠাৎ করে আমার ভালোবাসার মানুষ ময়না কোথায় হারিয়ে গেল, এবং ময়নার জন্য প্রতিটা রাতে আমি কান্না করি। আগে যে বাঁশির সুরে আমি রোমান্টিক সুর উঠাতাম, আজ সেই বাঁশির সুরেই আমি কান্নাকাটি করি, এবং বাঁশির সুরে সুরে আমি ময়নাকে খুঁজে বেড়াই, কিন্তু আমার ময়নাকে আর পাওয়া যায় না। এমন করে দেওয়ান কোম্পানির ব্রিক ফেলে কাজ করি। ময়নার মা ময়নার মায়ের মতো কাজ করতেছে। আমি যখন কাকিরে জিজ্ঞেস করি যে কাকি ময়না তো আপনার সাথেই ঘুমাইছে, হঠাৎ করে ময়না কোথায় চলে গেল? ওর মা বলে ময়নার খারাপ সম্পর্ক ছিল, কোনো বেটার সাথে ময়নার প্রেম ছিল, ময়না ওই বেটার সাথে পালায়ে গেছে। আমি তখন বললাম ময়না ওই বেটার সাথে পালায়ে গেছে, এইটা আপনি কেমন কথা বলতেছেন? ময়নার সাথে তো আমার প্রেম ছিল, আমি ময়নাকে ভালোবাসতাম। কই ময়না তো অন্য কোনো ছেলেকে ভালোবাসতে আমি শুনি নাই, বা এইরকম কোনো কিছু তো আমি ময়নার মাঝে দেখতে পাই নাই। তাহলে আপনি শুধু শুধু আমার ময়নাকে কেন দোষারোপ করতেছেন? উনি আমাকে বলে তুই আমার মেয়ের মাথাটা খাইছিস, এবং তোর কারণে আমার মেয়েটা মনে হয় বাড়ি থেকে পালায়ে গেছে। আমারে খুব খারাপ ব্যবহার করে, ওনার বাড়ির ত্রিসীমানায় আমাকে যাইতে দেয় না, বাড়ির সামনে গেলে আমারে গালাগালি করে, আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এবং একটা পর্যায়ে আমার বয়সও তখন বেড়ে যাচ্ছে, মানে বয়স বাড়তেছে না, আমার বয়স প্রায় 26-27 বছরের মতো হয়ে গেছে। আমার তো বিয়ে শাদী করতে হবে। এদিক দিয়ে আমার বাবা মা আমাকে প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য।
আব্বা আম্মা দুজনেই বলতেছে যে বিয়ে কর, বিয়ে করতে হবে, তোর বয়স বেড়ে গেছে, তোর বয়স চলে আছে, তুই বিয়ে কর। কিন্তু আমি বিয়ে করতেছি না। আমার দৃঢ় বিশ্বাস হঠাৎ করে আমার ময়না কোথায় হারিয়ে যাবে। যে ময়না আমাকে এত ভালোবাসতো, আমাকে নিজ হাতে লোকমা ধরে ভাত খাওয়াই দিত, এবং সারাদিন কাজ করার পরে ওই দূর পাহাড়ের উপরে বৈশা ময়না সারা রাত আমার পা টিপে দিত, আমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমাতো। হিমেল বাতাসে ময়নার চুলগুলোকে আমি টাইনা ধরতাম আমার বুকের মাঝে। আমার সেই ভালোবাসার মানুষ ময়না পাখি কোথায় হারায় যাবে, আর আমাকে না বলে সে কোথায় বা চলে গেছে। আমার বিশ্বাস যে ময়না একদিন আমার কাছে ফিরে আসবে। আর এই বিশ্বাসটাকে বুকে নিয়ে আমি তখন দিন যাপন করতেছিলাম, এবং ময়নার বাবাকে বারবার বলে, ও কাকা, ময়নার কোনো খবর পাওয়া গেল? আমার ময়না কোথায় চলে গেছে, কোনো খোঁজ খবর কি পাইছেন? উনি আমার বলে যে না রে বাসান, এখনও ময়নার কোনো খবর পাওয়া যায় নাই। আমি জানি না আমার মেয়েটা আজও বেঁচে আছে না মরে গেছে। শামসুল কাকা মেয়েরে নিয়ে চিন্তা করতে করতে একরকম আধামরা হয়ে গেছে। আধামরা বলতে একদম আধামরা, কান্নাকাটি করে, খুবই ইমোশনালি কান্নাকাটি করে। এবং এরকম করতে করতে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কাটতেছে, কিন্তু আমি ময়নার কোনো সন্ধান পাই না। আর ময়নার মাও আমার এই ময়নার বিষয়ে কোনো কিছু বলে না। শামসুল কাকা সহ এলাকার সব মানুষের একটাই ধারণা যে ময়নার মাই কিছু একটা করছে, কিন্তু উনি বলে না কেন। এরকম করে একদিন দুই দিন নয়, প্রায় 5টা বৎসরের মতো কেটে যায়। এই 5টা বৎসর আমার কাছে এমনভাবে কেটেছে যার বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। প্রতিটা দিন, প্রতিটা রাত আমি চোখের পানিতে বুক বাসাইছি, আর ময়না ময়না করে রাতের বেলায় চিৎকার করে আল্লাহর কাছে কান্না করছি, কিন্তু আমার ময়নাকে আমি আর পেলাম না। প্রায় 5 বছর পরে একটা খবর আমি পাইছি, এবং খবরটা শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। আমি খবর পাইছি আমার ভালোবাসার ময়না নাকি ঢাকাতে আছে, এবং ঢাকাতে আছে ময়না, ঢাকাতে ময়না দেওয়ান কোম্পানির সাথে আছে। আপনি, আমার খুব বলতে খারাপ লাগে, কষ্টও হয়, তাও বলি, আমি শুনতে পাইলাম দেওয়ান কোম্পানি নাকি ময়নাকে বিয়ে করেছে, এবং দেওয়ান কোম্পানি ময়নাকে নিয়ে চলে গেছে। এরকম একটা খবর তখন আমি মানুষের মাঝে শুনতে পাই, লোকের মাঝে শুনতে পাই। এবং ওই সময় তো আপনার মোবাইল ফোন বের হয়েছে, বাট অতটা প্রচলিত না। মানুষের হাতে হাতে মোবাইল ফোন নাই, কিন্তু এমনি ফোন আছে, মোবাইল ফোন আছে। দেওয়ান কোম্পানি আমাদের এলাকাতে ফোন ওই সময় আর আসে না, দেওয়ান কোম্পানি ঢাকায় থাকে। উনি ফোন করে, মানে ফোন করে ব্রিকফিলের খবর নেয়, ইনকামের খবর নেয়, বা আমার ম্যানেজারকে ফোন করে। এরকম করতে করতে না, মানে আমার ভিতরে না তখন খুব কষ্ট কাজ করতেছে, যেটা কেমন কথা। তাও আমি এই জিনিসটা শিওর না যে উনি আসলে ওইখানে আছে কি না। এরকম করতে করতে একদিন আমাদের, মানে যে ব্রিকফিলের ম্যানেজার, এটা প্রায় 5-5.5 বছর পরের কথা, আমাদের ব্রিকফিলের ম্যানেজার একদিন আমারে বলতেছে উনি ঢাকায় যাবে, ওই দেওয়ান নাকি অসুস্থ, দেওয়ানরে দেখতে যাবে তার বাসায়। তো দেওয়ানকে দেখতে উনি যদি যায়, তাহলে আমার বিশ্বাস দেওয়ান কোম্পানির সাথেই তো ময়না আছে, ময়না তো ওখানেই আছে। তো উনি যদি যায় তাহলে মনে হয় সাথে যাব। আমি ম্যানেজারকে বললাম যে আপনি যদি ঢাকায় যান তাহলে চলেন, আমি আপনার সাথে যাব। ম্যানেজার আমাকে বলে যে না, আমি তোরে নিতে পারবো না, তোরে নিলে সমস্যা আছে। আমি বললাম যে দেখেন, আমার সাথে এরকম করতেছেন কেন? আমি ব্রিকফিলে তো আপনার সাথেই কাজ করি, আপনাকে কাজে কত সাহায্য সহযোগিতা করি না বলেন, আমাকে নিয়ে যান না। উনি আমাকে বলে, দেখ তোর যদি নেই তাহলে দেওয়ান কোম্পানি খুব রাগ করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যাবো না। বলতে বাসায় যাবি না তো? আমি বললাম না, বাসায় যাবো না। তুই কই থাকবি? আমি বললাম বাসার নিচে দাঁড়াই থাকবো, আপনি বাসায় যাবেন, আপনি কাজ শেষ করে যখন আসবেন আমি আপনি নিয়ে আবার চলে আসবো। উনি আমার বলে, আসলেই ঠিক, আমারও সময়গুলো ভালো করে কাটে না, মানে একা একা যাবো এত দূরে একটা জার্নি, তুই যদি সাথে থাকিস তাহলে আমার কাছে আসলেই ভালো লাগবে, মানে আমার ভিতরে খুব বেশি একটা খারাপ লাগা কাজ করবে না, আর তুই যদি আমার সাথে থাকিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই ফাইনাল, আমি তোরে নিয়ে যাবো। আমি তো তখন যাব এবং গিয়ে আসলেই দেখবো যে দেওয়ান কোম্পানির সাথে আমার ময়না আছে কি না। এরকম করতে করতে একটা সময় আমি আমাদের ওই ব্রিকফিলের ম্যানেজারের সাথে ঢাকায় রওনা দিলাম। ওই সময় শামসুল কাকা অনেকটা, মানে সন্তান হারা হয়ে অনেকটা পাগলের মতো হয়ে গেছে। এই কাজ করে করে না, কাজ করে করে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে। এবং আমি কিন্তু শামসুল কাকার এটা বলি নাই যে আমি খবর পাইছি দেওয়ানের সাথে ময়না ঢাকায় আছে, ওনায় আমি কিছুই বলি না বলে আমি তখন আমাদের ব্রিকফিলের ম্যানেজারের সাথে ঢাকায় রওনা দিলাম। এবং ঢাকায় আমি যাচ্ছিলাম, আর যাইতে যেতে চিন্তা করতেছি যে আসলেই কি আমি এই ময়নার দেখা পাবো বা ময়নার সাথে দেখা হবে, এইটা ওইটা চিন্তা করতেছি। এরকম করতে করতে আমি তখন, উনি আমারে ঢাকায় নামলাম গাবতলিতে, এবং নামার পরে গাড়ি যুগে আমরা তখন একটা সিএনজি নিলাম। নেওয়ার পরে ওইটা নিয়ে তখন আমরা ওই বাসার সামনে যাই। বাসার সামনে যাওয়ার পরে সিএনজিটা বিদায় করে দেওয়ার পরে উনি আমারে বলে যে আবু তাহের, এখানে দারোয়ান আছে, তুই দারোয়ানের সাথে গল্প গুজব কর, আমার আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে, আমি স্যাররে দেখা, আমি স্যারের কিছু ফল ফ্রুট দিয়া, স্যারের শরীরের একটু খোঁজখবর নিয়া, আবার কিছু হিসাব আছে, হিসাবগুলো স্যাররে দিয়া আমি চলে আসবো।
আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যান, আমি আসি। পরে দারোয়ান কাকাটার বাড়ি ছিল বরিশালে, ওনার কাছে গেলাম। যাওয়ার পরে দেখলাম উনি খুবই আন্তরিক। যাওয়ার পরে উনি রান্না বান্না করছে, আমার বলে বাজান ভাত খাও, দুপুর হয়ে গেছে। আমি বললাম না বাবা, ভাত খাবো না। উনি বলে না তুমি ভাত খাও, তুমি আমার মেহমান। বরিশালের মানুষ এতটা ভালোই আমি আগে জানতাম না। পরে উনি আমাকে জোর করে ভাত খাওয়াইছে। ভাত খাওয়ার পরে আমি বললাম কাকা, এই বিল্ডিংয়ে কে থাকে? বলে এই বিল্ডিংয়ে তো অনেক মানুষে থাকে, তুমি কয়তলার কথা বলতেছো? তো আমি আমার ওই স্যারের কাছে শুনছি ময়নারা নাকি 3 তলায় থাকে। ময়না বলতে ময়না কথা তো উনি বলে না আমারে, শুধু বলছে দেওয়ান গাজী দেওয়ান কোম্পানি 3 তলায় থাকে। তাই আমি বললাম 3 তলায় দেওয়ান কোম্পানি নামের কোনো লোক আছে? বলে হ্যাঁ, দেওয়ান সাহেব বলে একজন লোক আছে, বয়স্ক একটা লোক, সে ওখানে থাকে। আমি বললাম ওইখানে ওনার সাথে কে থাকে? বলে তার স্ত্রী। আমি বললাম তার স্ত্রীকে আপনি কখনো দেখছেন? বলে হ্যাঁ দেখছি। আমি বললাম কেমন? উনি আমার বর্ণনা দিল এমন। তো ওই সময় তো কোনো ছবি টবি নাই যে আমি দেখো, আমার কাছে ময়নার কোনো ছবি ছিল না। পরে ময়নার ঠোঁটের নিচে তিল আছে, মুখটা অনেক বড়, ও দেখতে লম্বা, চুলগুলা এরকম লম্বা, এরকম দারোয়ান যেরকম বর্ণনা দিল আমি তখন শিওর হয়ে গেলাম যেটা ময়না, এইটা ময়না। এবং ময়নায় এই দেওয়ান কোম্পানির সাথে এখানে আছে, এছাড়া আর কে থাকবে? ওই দারোয়ানের ভাষ্য মতো আমি 100% শিওর যেটা ময়না। পরে আমি দারোয়ানরে বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি দারোয়ানের সাথে গল্প করি। ওই সময় তখন হচ্ছে এই আমাদের ওই কোম্পানির ম্যানেজার, আপনার ব্রিকফিলের ম্যানেজার, উনি তখন নাইমে আসে আমার বলে যাবো তাহের চল। আমি বলে আমি যাবো না। উনি আমারও বলো যাবি না? আমি বলে আমার একটা খালার বাড়ি আছে তো ঢাকাতে, ওই খালার বাড়ির সাথে একটু দেখা করে যাব, খালার বাসায় একটু যাব। উনি আমারে বলে তোর সাথে আমার এত বছর ধরে সম্পর্ক, আমি তো কোনোদিনও শুনি নাই ঢাকাতে তোর কোনো খালার বাড়ি আছে। আসলেই তোর মনস্তাবটা কি, তোর মতলবটা কি আমার একটু বলতো। আমি বললাম না মতলব কিছুই না, এটা ঢাকাতে খালার বাড়ি আছে না, আমার আপন খালা না, আমার দুঃসম্পর্কের খালা। আমি একটু খালার বাড়িতে গিয়ে খালার বাসায় আজকে রাতে থাকবো, কালকে যাব। আমার তখন তিনি বলতেছে যে এটা কোনো কথা হইলো, তুই আর আমি একসাথে আসছি, একসাথে যাব, কথাটা এরকম ছিল না? আমি বললাম হ্যাঁ, কথা তো অনেকেই থাকে, কিন্তু শেষ পর্যন্ত সব কথার কি আর সমাপ্তি পাওয়া যায়? উনি আমার বলে তার মানে কি তুই যাবি না? আমি বললাম যে না, আমি যাব না, আপনি যান, আমি 2 দিন পরে আসবো। তো উনি আমার সাথে রাগারাগি করে উনি ওখান থেকে চলে গেছে। যাওয়ার সময় আমার বলে গেছে খবরদার তুই কিন্তু আবার দেওয়ান সাহেবের বাসায় যাবি না, এবং ওনার বাসায় গেলে কিন্তু আমার সমস্যা হবে। আমি বললাম না না না, আপনার সাথে যাই না, আর আমি একা যাবো কেন, কোন দুঃখে? আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ম্যানেজার তখন ওনার মতো করে কাউন্টারের দিকে চলে গেল। আমি তখন দারোয়ান কাকারে বলতেছি কাকা, আপনার সাথে তো অনেক খাওয়া দাওয়া করলাম বা করলাম, একটা কথা বলবো যদি আপনি রাগ না করেন। পরে আমার বলে বলো বাজান, বলো কি বলবা? আমি বললাম কাকা আপনি কি এখানে একাই ডিউটি করেন? বলে হ্যাঁ আমি একাই ডিউটি করি। আমি তখন বললাম ওইখানে কি আর দারোয়ান লাগে না? আপনি কি 24 ঘন্টা ডিউটি করেন? বলে না, রাতের জন্য একটা দারোয়ান লাগে, কিন্তু আমি পাইতেছি না ওরকম কোনো দারোয়ান, আমি একাই ডিউটি করি, আমি একাই থাকি। আমি বলি কাকা তাহলে রাতের দারোয়ান হিসেবে আমার রেখে দেন। উনি বলে না না, এরকমভাবে হুটহাট করে তো কাউরে মালিকের চাকরিতে নিব না, তোমার চিনে না, হুটহাট করে দারোয়ানের চাকরি দিব? আমি বললাম কাকা তাহলে কয়টা দিন আমি আপনার সাথে থাকি, রাখবেন আমারে? এবং আমি যদি একটা ভালো চাকরি পাই তাহলে এখান থেকে চলে যাব। পরেও লোকটা খুবই আন্তরিক ছিল আর কি, অনেক আন্তরিক। এরকম করে বলা মাত্রই উনি তখন আমার বললো আচ্ছা ঠিক আছে থাকো। একেবারে অজানা একটা লোককে ওই দারোয়ান তখন তার বাসায় থাকতে দিল। গেটের পাশে ওনার বাসা, ওই বাসায় থাকলাম প্রায় কি বলবো ভাই 3 দিন থেকে 4 দিন পরে একদিন হঠাৎ করে আমার ময়নার সাথে দেখা। আমার ময়নার সাথে দেখা বলতে আমি দারোয়ানের রুমে আমি তখন দেখলাম যে ময়না বের হইছে অনেক দিন পরে, প্রায় 3 দিন পরে দেখলাম ও বের হয়েছে। বের হওয়ার পরে আমি তখন ওই দারোয়ানের ওই রুমটা থেকে বের হয়েছি, এবং রুমটা থেকে বের হয়ে আমি তখন করলাম কি ময়নার পিছনে পিছনে হাঁটতেছি, ওর পিছনে পিছনে হাঁটতেছি। এবং হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ও তখন একটা মুদির দোকানে গেল, সামনে একটা মুদির দোকান আছে, মুদির দোকানে গেল এবং সেখান থেকে ডিম এটা ওইটা অনেক কিছু কিনলো। কিনে যখন ও চলে আসতেছে ওই সময় আমাকে দেখছে। দেখার পরে ও কোনো কথা বলে না, সামনের দিকে হেঁটে যাচ্ছে, গেটের দিকে চলে আসতেছে, বাসার দিকে। আমি তখন পিছন থেকে ডাক দিলাম ময়না। ডাক দেওয়ার পরে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আমি তখন ওর কাছে গেলাম, কাছে যেয়ে ওর পাশে দাঁড়াইয়া বলতেছে ময়না তুমি ভালো আছো? আমারে বলতেছে যে আপনি এই জায়গায়। আমি বললাম কেন, আমি কি এখানে থাকতে পারি না? আমার বলে না, হঠাৎ করে আপনি এখানে, আপনি কি করে জানলেন আমি এই জায়গায় আছি? আমি বললাম ময়না, ও ময়না তুমি কি আমাদের সব স্মৃতিগুলো ভুলে গেছো? আমাদের কোনো স্মৃতি কি তোমার মনে নাই? দিনের পর দিন আর রাতের পর রাত দূর পাহাড়ের উপরে বসে আমার কোলে মাথা রেখে চাঁদ তারা দেখতে দেখতে তুমি চুপটি করে ঘুমাইতা। আমার বাঁশির মধুর সুরে তুমি নিবৃত্তি নীরবে ঘরে ঘুমিয়ে যেতা।
এই স্মৃতি, ওই মুহূর্তগুলো কি কোনো কিছুই তোমার মনে নাই? ও আমাকে বলে, আপনি কি জানেন আমি এখন অন্য কারো স্ত্রী? আমি বললাম, ময়না, তুমি না আমাকে বলেছিলা দেওয়ান কোম্পানি তোমার মায়েরই বিয়ে করছে। যদি দেওয়ান কোম্পানি তোমার মাকে বিয়ে করে থাকে, তাহলে কীভাবে এই দেওয়ান কোম্পানি আবার তোমারও বিয়ে করলো? এটা কেমন কথা আমারে বলো। ও তখন বলে, না, দেওয়ান কোম্পানি আমার মায়েরই বিয়ে করে নাই। আমি বললাম, দেখো, তুমি মিথ্যা বললো না, তুমি নিজেই বলছো দেওয়ান কোম্পানি তোমার মায়েরই বিয়ে করছে। ও তখন বলে, আমি না আপনার সাথে কথা বলতে চাই না, আমি চলে যাই, ঘরে আমার হাজব্যান্ড অসুস্থ। আমি বললাম, দেওয়ান কোম্পানি অসুস্থ তাই না? বলে, হ্যাঁ। আমি বললাম, ময়না, ও ময়না, আরেকটু আমার সাথে দাঁড়ায় কথা কও না। আমার বলে, প্লিজ আপনি বিরক্ত করে না তো, আমি যাই। আমি বললাম, ময়না, তুমি যাও, তবে তোমার একটা কথা কই, আমি এখানেই থাকি ওই দারোয়ানের সাথে, আমি এই গেটেই আসি, তুমি যদি সময় পাও তুমি আইসো। আমার বলে, মানি আপনি দারোয়ানের সাথে থাকেন কেন? আমি বলে, আমি দারোয়ানের সাথেই থাকি, দারোয়ান আমাকে রাখছে, আমি ওনার সাথেই থাকি। এইটা বলার পরে ময়না তখন করলো কি, ও তখন চলে গেছে। চলে যাওয়ার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে ও আবার আসছে। আইসা দারোয়ান তখন গেটে, আমি তখন ভিতরে রুমে, দারোয়ান রেদি আমার ডাকাইছে। ডাকানোর পর আমি তখন আসছি, তো গেটের কোনার মধ্যে দাঁড়াইয়া আমার বলতেছে, আপনি এগুলো কী শুরু করছেন? আপনি এখানে থাকতেছেন কেন? আমার হাজব্যান্ড যদি আপনার দেখে তাহলে বড় সমস্যা হয়ে যাবে, আপনি এখান থেকে চলে যান। আমি বললাম, ময়না, আমি তো যাওয়ার জন্য আসি নাই। ও আমারে বলে, মানে কি, আপনি কি চান আমার সংসার ভেঙে দিতে? আমি বললাম, না, আমি তোমার সংসার ভেঙে দিব কেন? তুমি একটা টাকার কুমিরকে বিয়ে করছো, দেওয়ান কোম্পানির অনেক টাকা আছে তাই তারে বিয়ে করছো? আমার বলে, না, আমি টাকার জন্য বিয়ে করি নাই। আমি বললাম, যদি টাকার জন্যই বিয়ে না করবা, তাহলে আমার মতো একটা ছেলের কলিজায় আঘাত দিয়া দেওয়ান কোম্পানির মতো তোমার দাদার বয়সে একটা বৃদ্ধ লোককে তুমি কেন বিয়ে করলা? আমাকে বলে, আমি যে কেন বিয়ে করছি এটা আমি কাউরে জানাতে পারবো না, এটা আমি কাউরে বলতে পারবো না, কারণ উপরের দিকে থুতু মারলে এটা নিজের গায়েই পড়ে। আমি বললাম, ময়না। ও তখন আমাকে বলে, আজ আপনাকে আরেকটা কথা বলি, এটা হয়তো আপনি জানেন না, যে যে মায়ের সংসার আমি করেছি এতদিন, বা যে মায়ের সাথে আমি ছিলাম, শামসুল হক আমার বাবা, কিন্তু ওই মা আমার মা না, তিনি আমার সৎ মা, আমি তিনার পেটের সন্তান না। আমি বললাম, ময়না, এটা তুমি কি বলতেছো? এই ঘটনা তো আমি আগে জানতাম না। উনি বলে, আসলে অনেক কথা আছে যেটা আপনি জানেন না, আর আমি আপনাকে জানাতেও চাই না, আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমার স্বামী যদি আপনাকে এখানে দেখে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আমি বললাম, না ময়না, আমি এখান থেকে যাব না, দেওয়ান কোম্পানি যদি আমাকে মেরেও ফেলে আমি মরে যাব, কিন্তু আমি এই জায়গা থেকে যাব না ময়না। আমাকে অনেক বুঝায় শোনে, ও তখন আবারও উপরে চলে যায়। পরের দিন আবারও সকাল 9টা বাজে ও নিচে নেমে আসে। আয়সা আমাকে বলে, কী ব্যাপার আবু তাহের ভাই, আমি না আপনাকে বলছি এখান থেকে চলে যাওয়ার জন্য। আমি বললাম, ময়না, আমি যাব না, তুমি আমার সাথে চলো। আমাকে বলে, দেখেন, পাগলামি করেন না, এখন না পাগলামি করার সময় না। আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনাকে অন্য একটা চাকরিতে আপনি করবেন? আমি বললাম, অন্য চাকরি? অন্য কি চাকরি? তখন বলে, একটা বাসার মধ্যে চাকরি। বাসার চাকরি করবেন? আমি বললাম, বাসার মধ্যে কী চাকরি? তখন বলে, বাসার মধ্যে ওই যে বিভিন্ন ধরনের জামার উপরে যে ডিজাইন করে, যেটাকে বুটিক্সের কাজ বলে, এই ধরনের কাজ করবেন? আমি বলি, হ্যাঁ করব। পরে ও করলো কি, পাশের বিল্ডিংয়ের একটা মহিলার সাথে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই মহিলার ওখানে আরও 2টা ছেলে কাজ করে, বুটিক্সের কাজ করে, বিভিন্ন জামার উপরে আপনার ডিজাইন করে সুতা দিয়ে। তো আমারে বললো যে এই ছেলেটা আমার মানে পরিচয় দিল যে আমাদের এলাকার, ওরা এখানে কাজ দেন। পরে মহিলা আমার ওনার বাসায় কাজ দিল। কাজ দেওয়ার পরে আমি মহিলারে জিজ্ঞেস করি যে ময়না সম্বন্ধে। মহিলা বলে, মাঝে মাঝে আসে, আমার সাথে গল্প গুজব করে, কথাবার্তা বলে। তো ওই মহিলার বাড়িও রংপুরে ছিল, আমাদের এলাকারই। পরে আমাদের এলাকার বলতে ওই রংপুরের বিভাগের মধ্যেই পড়ছে। তো এরপরে হলো কি, আমি ওই বাসার মধ্যে মহিলার সাথে বুটিক্সের কাজ করতাম। মাঝে মাঝে ময়না আসতো, আইসা আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে কথা বলা যাইত। এরকম করতে করতে ময়না একদিন আমারে বলতেছে, আবু তাহের, তোমার একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা? আমি বললাম, হ্যাঁ রাখবো না কেন, তুমি আমাকে যা বলো আমি তোমার সব কথাই শুনবো। ও আমাকে বলে, দেখো, আমার তো বিয়ে হয়েছে আজকে অনেক বছর, কিন্তু আমার ঘরে কোনো সন্তান হয় না। দেওয়ান কোম্পানির আগে বউ আছে, এবং আগের বউয়ের সন্তানেরাই দেওয়ান কোম্পানির সমস্ত সয় সম্পত্তির মালিক হবে, কিন্তু আমার কোনো সন্তান হয় না। তো তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কাউরে না বলো। আমি বললাম, না, কাউরে বলবো না। ও আমারে বলে, তুমি কি আমার সাথে শারীরিক সম্পর্ক করবা? শারীরিক সম্পর্ক করে আমাকে একটা বাচ্চা দিবা? তুমি যদি আমার একটা বাচ্চা দাও, তাহলে ওই বাচ্চাটা আমি দেওয়ানের বাচ্চা হিসেবে চালাই দিব, আর ওই বাচ্চা দেওয়ানের সমস্ত সয় সম্পত্তির মালিক হবে। এটা কি তুমি করবা? আমি বললাম, ময়না, এটা তুমি কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমার সাথে এই কাজটা এমনিই করব? আমার বলে, ভালোবাসো, কিন্তু আমার জন্য এই কাজটা করো, এইটা যাতে দেওয়ান না জানে, এবং আমি যদি প্রেগনেন্ট হই, আমার পেটে যদি সন্তান হয়, তাহলে আমি বলবো এটা দেওয়ানের সন্তান।
এই কথা বলার পর আমি তখন বললাম যে মানে আমার তো একটা সুযোগ আসছে ওর কাছে যাওয়ার। আমি তখন ভালো মন্দ চিন্তা না করে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, আমি এটা করার জন্য রাজি আছি। পরে যেটা হইলো যে ও প্রতিদিনই এ বাসায় আসতো, মানে মহিলার বাসায় আসতো, এবং মহিলার বাসায় আসার পরে ওর সাথে আমার এই ধরনের সম্পর্কগুলো হতো। এই ধরনের সম্পর্কগুলো ওর সাথে হতো এবং এরকম করে সম্পর্ক হতে হতে একটা সময় ও তখন প্রেগনেন্ট হয়, মানে বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পরে ওর ঘরে একটা পুত্র সন্তান হয়, যেটা ওর ইচ্ছা ছিল যে আমার একটা ছেলে সন্তান হবে, এরকম একটা ইচ্ছা ওর ছিল এবং সেটাই হয়। আলহামদুলিল্লাহ ওর ঘরে ওর একটা ছেলে হয়। এবং আমি তো জানি ও আমাকে বলে যে এটা আমারই সন্তান, মানে আমার সন্তান আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। এবং এরকম করতে করতে এই সন্তানটা তখন ওর বুকের দুধ খায়, মাঝে মাঝে আমার কাছে আনতো, আমি দেখতাম, আমি কোলে নিতাম, আদর করতাম। আর সন্তান হওয়ার পরে দেওয়ান তখন করে কি, ওই ব্রিক ফিলে, আমি খবর নেই, আমাদের এই ব্রিক ফিলে কালো বড় 2টা গরু জবাই দেয় এবং জবাই দিয়ে পুরো এলাকাবাসীরে খাওয়ায়। কেন খাওয়ায় এটা কিন্তু ও বলে না, ওই এলাকাতে ও কিন্তু কাউরেই বলে না ওর যে ময়নারে বিয়ে করছে, বা উনি তো ময়নার মার সাথে একবার পালাই গেছে, এরপরে ময়নারে বিয়ে করছে, এটা উনি ওই এলাকার কাউরেই বলে নাই। গরু জবাই করে এলাকার লোকজনের খাওয়াইছে, আমি এটা খবর পাইছি। যাই হোক, এরপর এরকম করে সময়গুলো কাটতেছে, কাটতে কাটতে এরই মাঝে প্রায় আরও 2 থেকে আড়াই বছর কেটে গেছে। তো আড়াই বছর কেটে গেল এবং মাঝে মাঝে, এবং এরপরে মানে ওই যে সন্তান নেওয়ার জন্য যে ময়না আমার সাথে শারীরিক সম্পর্ক করছে অতটুকুই, এবং সন্তান হয়ে যাওয়ার পরে 2-2.5 বছরে ময়না একবারও আর আমার কাছে আসে নাই বা ওই ধরনের সম্পর্ক করে নাই। এবং 2-2.5 বছর পরে আমার বয়সও বেড়ে যাচ্ছে, আমিও বুড়ো হয়ে যাচ্ছি। এদিক দিয়ে আব্বা আমার সাথে মোবাইলে মাঝে মাঝে কথা বলি, ইনারা কান্নাকাটি করে বাড়িতে যাওয়ার জন্য, বাট আমি বাড়িতেও চাই না। এরই মাঝে ময়না আমার একটা মোবাইল ফোন কিনে দেয়, ওই মোবাইল ফোন দিয়া আমি ময়নার সাথে মাঝে মাঝে কথা বলি। এমন করে কথাবার্তা বলতে বলতে একটা সময় ময়নারে বলি, ময়না তুমি ওই দেওয়ানরে ছেড়ে দিয়ে চলে আসো, আমি তোমার নিয়ে সংসার করব। ও আমার বলে, না, এটা কখনোই হতে পারে না, এরকম কথা তুমি কোনোদিনও বইলো না, প্লিজ তুমি এরকম আমার সংসার ভেঙে দিও না, তুমি অন্য একটা বিয়ে শাদী করো, কোথায় তুমি বিয়ে করবো আমি আমারে বলো, আমি মেয়ে দেখবো বা প্রয়োজনে তোমার টাকা পয়সা দিব, তুমি কোনো একটা জায়গায় বিয়ে করে তুমি সংসার করো, তুমি আমার এই কথা বইলো না বা আমার এইসব কথা তুমি বইলো না। ভাই ওই সময় হলো কি যে আমি ময়নার ছাড়া কোনো কিছুই বুঝতাম না, মানে আমি ময়নাকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি। আমার এই ময়নার ছাড়া কিছুই ভালো লাগতো না, আমি একরকম কান্নাকাটি করে ময়নার জন্য। ময়নার আমি বারবার বলতেছি, ময়না তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার নিয়ে পালায়ে যাব, আমি তোমার নিয়ে সংসার করব, আমার সন্তান আছে, আমি টাকা পয়সা কম ইনকাম করতে পারি, আমার ইনকাম সোর্স কম হতে পারে, কিন্তু তাতেও তো আমি তোমাকে ভালো রাখবো। ও আমারে বলে যে না, আমি দেওয়ানের সাথেই সংসার করব, আমি তোমার সাথে যাব না কোনোভাবেই। আমি দেওয়ানের কাছ থেকে আমার ভালোবাসার মানুষ ময়নাকে কোনোভাবেই আনতে পারতেছি না। একটা পর যে আমার মাথার মধ্যে এরকম একটা আইডিয়া চলে আসছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি একটা সময় সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি দেওয়ানকে সব সত্য কথা বলে দিব। আমি দেওয়ানকে বলে দিব যে দেওয়ান যে সন্তান নিয়ে আজকে এত গর্ব করতেছে, কোলে নিয়ে আদর করতেছে, যত্ন করতেছে, ওই সন্তানের বাবা আমি। এবং এর সাক্ষী হচ্ছে এই বাসায় যে মহিলা আছে, যে মহিলার আমার এই বাসায় আছে, যে আমি যার বুটিক্সের কাজ করি, উনি তার সাক্ষী। এবং এরকম করে ওই মহিলার মাধ্যমে, মানে বুটিক্সে কাজ করা মহিলার মাধ্যমে আমি তখন অনেক কষ্ট করে দেওয়ান সাহেবের নাম্বার নিলাম, দেওয়ান সাহেবের ফোন নাম্বার নিলাম। এবং ফোন নাম্বার নেওয়ার পরে আমি একদিন আবার, মানে মহিলা আমাকে মানা করতেছে, মানে বুটিক্সের যার এখানে কাজ করি, মহিলা বলতেছে তুমি দেখে শোনো বাইরে একটা বিয়ে শাদী করো, এটা কইরো না, মেয়ে সংসারটা ভেঙে দিও না। তো এরপরও আমি একদিন দেওয়ানরে কল দিই, এবং কল দেওয়ার পরে দেওয়ানরে আমি তখন এই বুটিক্সের আমি যেখানে কাজ করি ওই ঘরে নিয়ে আসি। এবং আনার পরে দেওয়ান তো আমাকে দেখে অবাক যে আমি এই জায়গায়, দেওয়ান কিন্তু জানতো যে ময়নার সাথে আমার একটা সম্পর্ক ছিল। উনি আমাকে দেখে বলতেছে তুই এই জায়গায়। পরে আমি বললাম যে কাকা একটু বসেন, আপনার সাথে আমি একটু কথা বলি, আপনি রাগ হইয়েন না, আমি একটা কথা বলি। পরে এখানে বসাইছি, বসে আমি বললাম যে আপনি যে মেয়েটা, আপনি যেই ছেলে নিয়ে আদর সমাদর করতেছেন, ময়নার যে ছেলে, ময়নার ছেলের বাবা আমি, এমনি বলে ফেলি। তা উনিও চেয়ারে বসে থাকে, আমিও চেয়ারে বসে থাকি। অনেক বয়স্ক একটা মানুষ, অনেক বয়স হয়েছে। উনি আমাকে ওই চেয়ার থেকে লাথি মারার পরে আমি আমার চেয়ার থেকে মানে পিছনের দিকে চিটকাই পড়ে যাই। পরে গিয়ে আমি উঠা বলি, আপনি আমার মারছেন, আমার কোনো দুঃখ নাই, আমি কোনো কষ্ট পাই নাই, তবে আপনার বউ প্রতি রাতে এখানে আসতো, প্রতিদিন এখানে আসতো, আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। আপনার যেই সন্তান হয়েছে ওই সন্তানের বাবা আপনি না, সন্তানের বাবা আমি। যদি বিশ্বাস নাই আপনি হসপিটালে নিয়ে পরীক্ষা করেন, অথবা এই যে মহিলা আছে এই বাসায়, এই মহিলার জিজ্ঞেস করেন। দেওয়ান তখন মহিলারে জিজ্ঞেস করলো যে এই ছেলে যা বলতেছে তা কি সত্য? মহিলা বলে হ্যাঁ সত্য। বলে আমার বউ বাসায় এসে এই ছেলের সাথে ঘুমাইতো? বলে হ্যাঁ, আপনার বউ বাসায় এসে এই ছেলের সাথে ঘুমাইতো। এবং এইটা বলার পরে কি হয়েছে আমি জানি না, ময়নার মোবাইল বন্ধ। এবং এই ঘটনার পরে দেওয়ান এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ময়নার মোবাইল বন্ধ।
টানা 3 দিন ময়নার মোবাইল বন্ধ ছিল, মানে ময়নার কোনো খোঁজ খবর আমি পাই নাই। ওই বিল্ডিংয়ে দারোয়ানটা জিজ্ঞেস করছি কোনো ঝামেলা হয়েছে কিনা বা ময়নাদের বাসায় কোনো প্রবলেম হয়েছে কিনা। দারোয়ান বলে না, কোনো ঝামেলাও হয় নাই, এবং তিনি শুধু দেখছে ময়না আর দেওয়ান সাহেব বেরিয়ে গেছে, এবং বেরিয়ে যাওয়ার পরে তারা কোথায় গেছে বাচ্চা সহ এটা কেউ বলতে পারে না। ঠিক 3 দিন পরে ময়না একদিন আমাকে ফোন দিয়ে চিৎকার করে কান্না করতেছে যে আমি তোর এত বিশ্বাস করছিলাম, এত ভালোবাসছিলাম, তার বিনিময় তুই আমার এটা দিলি, তুই আমার স্বামীর কাছে সব সত্য কথা বলে দিলি, তুই আমার স্বামীর কাছ থেকে আমাকে ডিভোর্স করাই দিলি, তুই আমার এত বড় ক্ষতি করলেও খুব কান্নাকাটি করতেছে। আমি বললাম ময়না তোমাকে ডিভোর্স দিছে কী হয়েছে, আমি তোমারে বিয়ে করব, আমি তোমারে বিয়ে করব, তুমি আমার কাছে চলে আসো। আমারে বলে না, আমি আবার ওই দেওয়ানের কাছেই যাব, আমি জানি আমারে দেওয়ান বিয়ে করবে, আবারও নিয়ে যাবে, আমি দেওয়ানের কাছেই যাব। আমি বললাম তুমি কই আছো? বলে আমি রংপুরে, ওই আমার বাপের বাড়িতে দিয়ে চলে গেছে। আমি বললাম ময়না আমি তোমার নেওয়ার জন্য আসবো রংপুরে? আমার বলে তুই যদি রংপুরে আসস তো আমি তোর কোপ মাইরে তোর কল্লা ফালাই দিব, আমি তোর খুন করে ফেলাইব, তুই আমার সামনে আসবি না, তুই আমার সংসার ভেঙে দিছিস। আমি তখন খুব ভেঙে পড়লাম যে একটা মানুষের জন্য আর কি করা যায়, একটা ফাইট কতটুকু ফাইট করা যায়, মানে আমি একটা মানুষ আর কত করবো রে পাওয়ার জন্য। খুব হাঁপিয়ে উঠলাম। একটা পর্যায়ে ওই বুটিক্সের মহিলার ওখানে কাজ করে, এবং ওই মহিলা আমাকে খুব ভালোবাসতো, মহিলার ওখানে কাজ করতাম। এমন করতে করতে অনেক দিন পরে, প্রায় আপনার 5 থেকে 6 মাস এরই মাঝে কেটে গেছে। ময়নার সাথে আমার আর কোনো কথা নাই, ময়না কোনো ফোনও ব্যবহার করে না, কোনো যোগাযোগ নাই ময়নার সাথে। 5-6 মাস আমি ওই বুটিক্সের ওখানে কাজ করি। 5-6 মাস পরে একদিন হলো কি, সকালবেলা দেওয়ান কোম্পানি এখানে আসছে, আইসা আমার ডাক দিছে, খুব সুন্দর ব্যবহার করতেছে ওই দিন আমার সাথে, মানে উনি আমার সাথে এত ভালো ব্যবহার করে যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তো আমারে ওনার কাছে ডাকছে, ডাকে আমারে বলতেছে যে আবু তাহের, যা হবার তা হয়ে গেছে, এখন যেহেতু ময়নার সাথে তোর অবৈধ সম্পর্ক হয়েছে, বা ময়নার পেটে মানে ময়নার কোলে যেই সন্তান আছে ওই সন্তানের বাবা তুই, তাহলে তো তুই আইনত ময়নার স্বামী, বা ময়নাকে তো তুই চাস, এখনও চাস না? আমি বললাম হ্যাঁ, আমি ময়নাকে চাই, কারণ আপনার আগে ময়নার সাথে আমার প্রেম ছিল, এবং ময়না আমাকে ধোকা দিয়ে আপনাকে বিয়ে করে ফেলে। পরে আমাকে বলো আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার একটা কাজ করে দেস তাহলে আমি ময়নাকে তোর করে দিব, আমারে বলে। আমি বললাম মানে কি এমন কাজ যেটা করলে আপনি ময়নারা আমার করে দিবেন? আমি জানি যে দেওয়ান কোম্পানি যদি চাই তাহলে ময়নাকে আমার কাছে দিয়ে দিতে পারে, উনি চাইলে সবই সম্ভব। পরে আমাকে বলে তোরা আমি পরে বলবো, মোবাইলে বলবো, আগে তুই যা, তুই ব্রিক ফেলে যা, তুই ব্রিক ফেলে কাজ কর, আমার এটা বলে। আমি বললাম ব্রিক ফেলে আমি কাজ করব? বলে হ্যাঁ, তবে খবরদার ময়নার সাথে আমার যা যা হয়েছে এগুলো কারো কাছেই বলতে পারবি না ওখানে গিয়া। আমি বললাম যে না, আমি কারো কাছেই বলবো না। তা ব্রিক ফেলে আমাকে চাকরি দিবে? উনি বলে আমি ম্যানেজারকে ফোন করে দেবো, তোর কাজ হয়ে যাবে। এই কথা বলার পর আমি তখন কী করলাম, এই যে এত বছর যে মহিলার ওখানে কাজ করতাম ওনার ওখানে কাজ ছেড়ে দিয়ে আমি তখন ডিরেক্টলি চলে যাই হচ্ছে আপনার এই ব্রিক ফিলে, আবার যে ব্রিক ফিলে আগে কাজ করতাম ওখানে চলে যাই, এবং ওখানে গিয়ে আমি তখন কাজ করতেছি। ময়না খবর পাইছে আমি ব্রিক ফিলে আবারও আসছি, এখানে কাজ করতেছি। ময়না আর বাড়ি থেকেই বেরোয় না, আমি ওর ছায়াও দেখি না, ও সারাক্ষণই ঘরের মধ্যে বসে থাকে, ঘর থেকে ও টোটালি বের হয় না, মানে ও কখনোই আর আমার সামনে আসবে না, মানে আমার সামনে আসতে চায় না, এই জন্যই হয়তো ও ঘর থেকে বের হয় না। এবার হলো কি ভাই, এরকম করতে করতে প্রায় 20-25 দিন কেটে গেল। ময়নার আমি ছায়াও দেখি না, ময়নারাও দেখি না। 20-25 দিন পরে একদিন হলো কি, এই দেওয়ান কোম্পানি ঢাকা থেকে আসছে রংপুরে, ঢাকা থেকে রংপুরে আসছে। আসার পরে আমার একদিন রাতের 11টা বাজে ওনার রুমে ডাইকা নিছে, ওইখানে একটা রুম আছে যেখানে উনি থাকতো, ওই রুমে আমার ডাইকা নিছে। ডাইকে নিয়ে বলতেছে আবু তাহের, তোমার একটা প্রস্তাব দিব, যদি আমার এই প্রস্তাবটা মানো তাহলে আমি ময়নাকে তোমার কাছে বিয়ে দিব, যেভাবেই হোক। কারণ আমি জানি দেওয়ান কোম্পানির সাথে ময়নার মায়ের অনেক মধুর সম্পর্ক, এবং তিনি চাইলে তিনি সবই সম্ভব। পরে আমারে বললাম যে কি? উনি আমাকে বলে আমার কথাটা হচ্ছে এইটা, যে তুমি ময়নার বাবারে খুন করবা, তুমি ময়নার বাবারে মেরে ফেলবা, যদি তুমি ময়নার বাবারে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমারে 10 লাখ টাকা দিব। ওই সময় 10 লাখ টাকা কিন্তু মুখের কথা না, মানে 10 লাখ টাকা বর্তমান সময়ে প্রায় আপনার 50 লাখ টাকার সমান হবে। তা আমার বলে আমি তোমার 10 লাখ টাকা দিব, এবং 10 লাখ টাকাই নয়, সাথে সাথে আমি ময়নারও তোমার হাতে তুলে দিব, যেভাবেই পারে আমি তুলে দিব, তুমি যদি এই কাজটা করতে পারো। আমি তখন বললাম যে এটা আপনি কি বলেন, আমি ময়নার বাবারে মেরে ফেলবো? আমার দ্বারা তো এটা সম্ভব না। উনি আমাকে বলে যদি এটা করতে পারো তাহলে টাকাটাও পাবা, এবং সাথে সাথে আমি ময়নারও তোমারে দিয়ে দিব, সন্তানসহ ময়নাকেও পাবা, দেখো ভেবে দেখো। তো এই কথা বলে উনি বলে যে তুমি ভেবে দেখো, আর এটা আমার ফোন নাম্বার, যদি তুমি রাজি থাকো তাহলে আমাকে বইলো, তুমি অপারেশন করো, তুমি কোনো জেলেও যাওয়া লাগবে না, কোনো মামলাও খাওয়া লাগবে না, তোমার কিছুই করা লাগবে না, কিন্তু তুমি যদি এটা করতে পারো তাহলে আমি ময়নাকে তোমার হাতে তুলে দিব। এবং এরপরে আমি ঘটনাটা জানতে পারলাম, এর কিছুদিন পরে আমি ঘটনাটা জানতে পারলাম যে মূলত ওই শামসুল হকের কারণেই, মানে ময়নার বাপের কারণেই এই মানে দেওয়ান কোম্পানি আবার ময়নারে নিতে পারতেছে না।
মানে ময়নাও যেতে চায়, দেওয়ান কোম্পানিও নিতে চায়, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াইছে শামসুল কাকা। মানে শামসুল কাকা ময়নারা ওইখান থেকে যেতে দিবে না। এখানেই সম্ভবত কোনো একটা ঝামেলা আছে, বা আমি তো আর ক্লিয়ার জানি না। তুমি আমাকে বারবার ফোন দিয়া বলে, কী ব্যাপার আবু তাহের, তোমার যে বলছিলাম কাজ কি হয়েছে? তা আমি ওনারা কোনো কিছু বলি না। এভাবে বেশ কয়েকদিন পরে মানে আমার সরল দিল ছিল ভাই, আমার দিলের মধ্যে কোনো পেস ছিল না। একদিন ময়নারে আমি পাইলাম ওদের বাড়ির পাশেই একটা বিলের মতো এখানে একটা জায়গা আছে, ওনার ছাগল চড়াইতেছে, মানে ছাগলটা ঘাস খাওয়াইতেছে, ওর ছেলেটাও আছে ওর কোলে। আমি তখন অনেক দিন পরে ময়নারে সেখানে দেওয়ার পরে দৌড়ে ওখানে গেছি। যাওয়ার পরে ময়নারে বললাম যে ময়না, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি, একটা গুরুত্বপূর্ণ কথা বলে চলে যাব। ও আমার বলে, কি কথা বলো? আমি বললাম, দেখো কথাটা কারো কাছে বইলো না, খুবই গোপনীয়, শুধু তোমারে বলার জন্য আসছি। আমি বললে তো তোমার আব্বা আর শুনবে না, তাই তোমারে বলতে চাই। তোমার আব্বারে বলো তোমার আব্বা যাতে ওই দেওয়ান কোম্পানির ব্রিক ফিলে কাজ না করে, কারণ দেওয়ান কোম্পানি আমার এই প্রস্তাব দিছে। বিশ্বাস করুন, এটা বলার পরে ময়না তখন আমার দিকে তাকায় বলতেছে, আমারে পাওয়ার জন্য তুই এখন এরকম একটা মিথ্যা বানাইলি, মানে এইরকম একটা মিথ্যা তুই সাজাইলি যে আমারে পাওয়ার জন্য, মানে এখন আমার বাবারে মেরে ফেলবি তুই, এরকম করে বলতেছে। আমি বললাম, ময়না আমি কখনোই তোমার বাবারে মারতে পারবো না, কারণ তোমার বাবা আর আমার বাবার মাঝে কোনো পার্থক্য নাই। তোমার বাবা আর আমার বাবা একই, আমি কখনোই তোমার বাবাকে মারতে পারবো না। তো আমি তোমাকে জাস্ট এটা বলতেছি যে দেখো, তুমি যে দেওয়ান কোম্পানির কাছে যেতে চাও, যার সাথে সংসার করতে চাও, সে তোমার বাবাকে মেরে ফেলার প্ল্যানিং করতেছে। তো এরকম একটা লোককে তুমি বিয়ে করবা, বা এরকম একটা লোকের সাথে তুমি ভবিষ্যতে থাকবা? ও আমাকে বলে, আমি বুঝছি তো, এটা তুই বানায় বানায় মিথ্যা কথা বলতেছিস যাতে আমি দেওয়ান কোম্পানির ছাইরে তোরে বিয়ে করি না, আমি তোরে কখনোই বিয়ে করবো না, এরকম মিথ্যে গল্প আমারে বলে লাভ নাই। এই কথা বলে ও তখন চলে যায়। তার প্রায় 3 দিন পরে বিকালবেলা আমি মানে কাজ করতেছি ব্রিকফিলের বাইরে, মানে ব্রিকফিলের বাইরে বলতে আমি ইট বানাইতেছি, আর ওইখানে ইট পুড়তেছে, এবং ইট ফোড়ার ওইখানেই হচ্ছে মানে হঠাৎ করে একটা চিৎকারের শব্দ আমি শুনতে পাই। চিৎকারের শব্দ শুনতে আমি তখন দৌড়ে ওখানে যাই, এবং ওখানে যাওয়ার পরে একজনে বলতেছে, এই আগুন নিবা, ওই আগুন নিবা, ওই পানি ডাল, এরকম করতেছে। যাই জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে ময়নার বাবা মানে শামসুল কাকা নাকি ঢুলে পড়ে গেছে, ওই জায়গার মধ্যে ঢুলে পড়ে গেছে। ওখানে যারা শ্রমিক ছিল 5-6 জন, ওরা বলে ঢুলে পড়ে গেছে, এবং ঢুলে আগুনের মধ্যে পড়ে গেছে, এবং আগুনের মধ্যে পড়ে উনি মুহূর্তের মধ্যে কয়লা হয়ে গেছে। মানে বুঝেন তো, ব্রিকফিলের ওইখানে যেখানে আগুন পোড়ানো হয়, তো ওইখানে কয়েকটা ইউনিট করে আগুন পোড়ানো, ওই আগুনের গর্তের মধ্যে উনি পুড়ে যায়। তো ওনার আর কোনো কিছুই পাওয়া যায় না, মানে কিছুই পাওয়া যায় না আর কি। এবং উনি যখন পুড়ে যাওয়ার পরে দেওয়ান কোম্পানির কাছে তখন খবর চলে যায়। দেওয়ান কোম্পানি তখন পুলিশ নিয়ে বা আসতেছে এই ঘটনাস্থলে। রাত্রে তখন আনুমানিক 11টার মতো বাজে, আমি ওখানে দাঁড়াই আছি যে উনি পুড়ে গেল, ওনার তো কোনো ডেড বডি পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। 11টার দিকে কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ পরাই দিল। রাত্রে 11টা বাজে হ্যান্ডকাপ পরাই দিয়ে আমারে বলতেছে, তুই চল। আমি তখন বললাম যে আমার অপরাধ কি, মানে আমি কি অন্যায় করছি? বলে, তুই এই লোকেরা ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিছিস, তুই ওরে মারছিস। ওনার মেয়ে অভিযোগ করছে। কি অভিযোগ করছে? ময়না। আমি তখন বললাম, ময়না কেন অভিযোগ করবে? এবার আমাকে ওইখান থেকে পুলিশ ধরে থানাতে নিয়ে গেল, এবং থানাতে নিয়ে যাওয়ার পরে একইভাবে ময়না সহ ময়নার স্বামী এই এই কি বলে দেওয়ান কোম্পানি মিলে তখন আমার নামে মামলা দায়ের করলো। এবং মামলা দায়ের করার পরে তারা আমাকে নামে হত্যা মামলা দিয়ে দিল, এবং এই হত্যা মামলায় সত্যিকার অর্থে আমি আসামি হয়ে গেলাম। ওখানে যারা লোক ছিল, মানে 8-10 জন লোক ছিল সেখানকার, তারা সবাই বলতেছে যে মানে কাকা, শামসুল কাকা ঢুলে পড়ে গেছে। মানে ওনার বয়স হয়েছে, তো উনি ওখানে ঢুলে পড়ে গেছে, ওনার আশেপাশে কোনো লোক ছিল না। উনি যেখানে কাজ করতেছিল তার আশেপাশে কোনো লোকই ছিল না, উনি একাই ওখানে দাঁড়িয়েছিল, এবং ওখান থেকে উনি ঢুলে পড়ে গেছে। কেউ ওনারা ধাক্কাও দেয় নাই, বা ওনার কাছে কেউ যায়ও নাই। তা আইন আদালত এমনভাবে টাকা দিয়ে কিনে ফেলা হয়েছে যে আমি হতভাগা আবু তাহের গরিব পরিবারের সন্তান, আমি কিছুই করতে পারিনি। এবং আমি যতইভাবে চেষ্টা করেছি যে মানে বাঁচার জন্য, ওই সময় আমার কেউই ছিল না, আমি বাঁচতে পারিনি। বিনা অপরাধে, বিনা কারণে, কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, বিনা কারণে বিনা অপরাধে 1+12 বৎসর আমি জেল খাটি, 1+12টা বৎসর আমি জেল খাটি। আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমি তাদের কবরে মাটিও দিতে পারি নাই। আমার বাবা মায়ের কবরে আমি মাটিও দিতে পারি নাই। আমি এই শামসুল কাকারে কিছুই করি নাই, উনি নিজেই মারা গেল। এটা সবাই বললো যে উনি ওইখানে ঢুলে পড়ে গেছে, কিন্তু আদালতের কাছে প্রমাণ হলো যে আমি ওনাকে মারছি। এবং এইটা শামসুল আপনার ময়না এবং ময়নার হাজব্যান্ড দেওয়ান কোম্পানি মিলিয়ে তখন এই প্ল্যানিংটা করে। জেল থেকে আমি 1+12 বৎসর জেল খাটি, এবং জেল থেকে আমার বড় বোন জামাই অনেক কষ্টের পরে জমি জমা আমাদের যা ছিল বিক্রি করে আমাকে বের করে। এবং বের করার পর আমি যেটা জানতে পারি, দেওয়ান কোম্পানি আমি জেলে থাকার 7 বৎসরের মাথায় মারা যায়।
এবং দেওয়ান কোম্পানি মারা যাওয়ার পরে ময়না তখন ঢাকাতেই আরেকটা ছেলেকে বিয়ে করে এবং ওই ছেলেকে বিয়ে করে ময়না ঢাকা শহরেই আছে এবং একটা ছেলে তো বড় হয়েছে এবং এরপরে ময়নার ঘর আরও 2টা মেয়ে হয়। ময়নার এখন 2 মেয়ে আর 1 ছেলে, 2 মেয়ে 1 ছেলে নিয়ে ময়না ঢাকা শহরে বাড়ি গাড়ি করে রাজকীয় অবস্থা। সেখানে সে তার মাকে নিয়ে থাকতেছে এবং দামি গাড়ি দিয়ে চড়তেছে এবং রঙিন জীবনযাপন করতেছে। তারই মাঝে আমি আমার বাবা মায়ের কবরে বসে আজও রংপুরের এই হতদরিদ্র পরিবারে কান্নাকাটি করতেছি। আমার এখন বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, যে কোনো সময় হয়তো মারাও যেতে পারি, কিন্তু মনের দুঃখটা আপনাকে বলে গেলাম। শুধু আমার এই কথাগুলো অন্তরে লিখে রাখবেন। আমি কারো কাছে বিচার দিই নাই, কারো কাছে বিচার চাইও না। আমি শুধু মহান রাব্বুল আলামিনের কাছে বিচার দিছি, আল্লাহ যেন রোজ হাসরে ওই শামসুল হক কাকা মারার একটা সঠিক বিচার আল্লাহ যেন রোজ হাসরে করে দেয়। আমি জানি যে আদালত, যেটার বিচার পৃথিবীর আদালতে হয় না, সেই বিচার আল্লাহর আদালতে হবে। আর আল্লাহর আদালতে আমি সঠিক বিচার পাবো, সেই বিশ্বাস নিয়ে আমি আজও বেঁচে আছি। আমার গল্পটা আপনাকে বললাম, যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই আবু তাহেরের জীবনের এই মর্মান্তিক বাস্তব গল্পটা শোনার জন্য। আজকে আমি অনেক রাতে রেকর্ড করেছি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ফজরে আজানের মধুর শব্দ। ফজরে আজানের মধুর শব্দ আমার কানে আসছে। আই হোপ আপনারাও শুনতে পাচ্ছেন। গল্পটা খুবই মর্মান্তিক ছিল, হৃদয় স্পর্শ করার মতো ছিল, যার জন্য গল্পটা আমি শেষ রাতে রেকর্ড করেছি। এবং আমার কাছে মনে হলো যে এই গল্পটা আমাকে এই সময় রেকর্ড করা উচিত, যে সময় শুধু পৃথিবী নয়, গাছপালা পর্যন্ত ঘুমিয়ে যায়। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ফজরে আজান হয়েছে, নামাজ পড়তে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।